আচ্ছা, আমি মনে হয় লাইভে চলে এসেছি। যেহেতু প্রথমবারের মতো এটা ব্যবহার করছি, সবাই যদি একটু কমেন্ট করতেন যে আপনারা কি ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা, তাহলে ভালো হতো। আচ্ছা, আমি তাহলে শুরু করছি। আসসালামু আলাইকুম। আমার নাম ডক্টর মোহাম্মদ সাজিদুর রহমান শাওন। আমি বর্তমানে ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলস সিডনিতে একজন এপিডেমিওলজিস্ট হিসেবে কর্মরত রয়েছি। আমার পড়াশোনা ঢাকা মেডিকেল কলেজ থেকে, এরপরে আমি মাস্টার্স করেছি সুইডেনের ক্যারোলিনস্কি ইনস্টিটিউট থেকে এবং পিএইচডি করেছি অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে এপিডেমিওলজির উপরে। আজকে আপনাদের সাথে আমি করোনা ভাইরাসের নিয়ে বিভিন্ন কথা বলবো। এর মধ্যে যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দিয়ে কথা বলবো সেটা হচ্ছে এপিডেমিওলজি এবং কিভাবে এপিডেমিওলজিকে প্রয়োগ করা হচ্ছে করোনা ভাইরাসের বিভিন্ন ক্ষেত্রে, যেমন টেস্টিং এর ক্ষেত্রে অথবা ভ্যাকসিন ডেভেলপমেন্টের ক্ষেত্রে, আর ওভারঅল করোনা ভাইরাসের সিচুয়েশন বোঝার জন্য কিভাবে এপিডেমিওলজি ব্যবহৃত হচ্ছে সেটার ব্যাপারে। আচ্ছা, আমি একটু চেক করে নিই যে আমাকে কি শোনা যাচ্ছে কিনা ঠিক মতো। পারফেক্ট, সবাই শুনতে পাচ্ছে। যেহেতু প্রথমবারের মতো জুম দিয়ে ফেসবুকে লাইভে এসেছি আমি নিজে, সেহেতু একটু চেক করে দেখার দরকার ছিল। আচ্ছা, যেটা বলছিলাম, সবাই যারা ইতিমধ্যে অনেকে জয়েন করে ফেলেছেন, সো সেটাও খুব ভালো লাগছে। আশা করি আমরা সবাই মিলে আজকে করোনা ভাইরাসের এপিডেমিওলজি এবং করোনা ভাইরাস সম্পর্কে নতুন আঙ্গিকে কিছু জিনিস জানার চেষ্টা করব। আচ্ছা, প্রথমে আমরা শুরু করছি করোনা ভাইরাসের যে এপিডেমিক কার্ভ সেটা দিয়ে। করোনা ভাইরাস যখন থেকে আমাদের পৃথিবীতে এসেছে, বিশেষ করে আপনার গত জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস থেকে যখন এটা মিডিয়াতে খুব বেশি হাইলাইটেড হচ্ছে, তখন থেকেই একটা কার্ভ সবার মনের মধ্যে কিন্তু সবাই কিন্তু বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছেন। সেটা হচ্ছে এই ধরনের একটি কার্ভ, যে কার্ভে দেখা যাচ্ছে যে শুরুতে তেমন কোন কেস থাকে না, তারপর হঠাৎ করে অনেকগুলো কেস আসে এবং কেসগুলো গিয়ে একটা পর্যায়ে গিয়ে পিকে পৌঁছায় এবং সেখান থেকে আবার কমে আসে। এই ধরনের কার্ভকে আমরা ইনফেকশাস এপিডেমিওলজিতে এপিডেমিক কার্ভ বলে থাকি। এপিডেমিক কার্ভ শুধুমাত্র করোনা ভাইরাসের জন্য না, যে কোনো আউটব্রেক বা যে কোনো এপিডেমিকের ক্ষেত্রেই এই এপিডেমিক কার্ভ সবসময় হচ্ছে যে এপিডেমিওলজিতে খুবই প্রচলিত। আমি এখানে যে কার্ভটি শো করছি সেটা হচ্ছে যে চায়নাতে করোনা ভাইরাসের আক্রমণ হওয়ার পরে তাদের নাম্বার অফ কেস, প্রতিদিনের নাম্বার অফ কেস, সেটা টাইমলাইন হিসেবে দেখানো হচ্ছে। তো আপনারা যদি একটু খেয়াল করেন, এই গ্রাফের এক্স অ্যাক্সিসে সেখানে ডেট দেওয়া আছে ডিসেম্বরের 8 তারিখ থেকে ফেব্রুয়ারির 11 তারিখ পর্যন্ত, এবং ওয়াই অ্যাক্সিসে হচ্ছে নাম্বার অফ নিউ কেসেস ডেইলি। সো প্রতিদিন যে কেস হচ্ছে সেগুলো, এবং সেটা 0 থেকে 4000 পর্যন্ত এক এক দিন পর্যন্ত রয়েছে। এবং সেখানে যদি খেয়াল করেন, এই গ্রাফের প্রথম 1 মাসের মতো কিন্তু কেসের সংখ্যা খুবই কম ছিল, যেটাকে আমরা বলি লিনিয়ার গ্রোথ ফেজ। এই ক্ষেত্রে খুব হুট করে কিন্তু কেস সংখ্যা বেড়ে যায় না, অল্প অল্প করে বাড়তে থাকে। আচ্ছা, লিনিয়ার ফেজ শেষ হওয়ার পরপরই হঠাৎ করে জানুয়ারির 15 তারিখের পর থেকে কিন্তু একটা এক্সপোনেনশিয়াল গ্রোথ ফেজ স্টার্ট হয়। মানে খুব র্যাপিডলি প্রতিদিন কেস বাড়তে থাকে এবং একটা পর্যায়ে আপনি দেখছেন যে জানুয়ারি 30 তারিখের দিকে গিয়ে সেটা কিন্তু একেবারে পিকে গিয়ে পৌঁছে গেছে, এবং সেই পিকে যাওয়ার পরে তারপরে কিন্তু আবার সেটা কমে আসছে, এবং যেটাকে আমরা বলছি ডিক্লাইনিং ফেজ। চায়নাতে অলরেডি
করোনা ভাইরাস যেহেতু সবার আগে শুরু হয়েছে সেখানে, এবং সেখান থেকে এখন পর্যন্ত অনেকগুলো কেস শনাক্ত করা হয়েছে, সেজন্য এই ধরনের পুরো ট্রেন্ড আমরা বুঝতে পারছি। সেটা হয়তো অন্যান্য কান্ট্রিতে এখন পর্যন্ত সম্ভব না। অন্যান্য কান্ট্রিতে আমরা এখনো পিক দেখছি, যেমন আমেরিকা তার করোনা ভাইরাসের কেসের ক্ষেত্রে পিক এখন দেখছে, ইউরোপ দেখছে। বাংলাদেশটা আমরা একটু পরে দেখবো বাংলাদেশ এখন কোন ফেজে আছে। আচ্ছা, এখানে একটা কথা আমি একটু বলে নিতে চাই। আমার সাথে আজকে যারা আছেন তাদের মধ্যে অনেকের হয়তো একটা কোশ্চেন থাকতে পারে। আমি দুটো টার্ম ইউজ করেছি, একটা হচ্ছে লিনিয়ার গ্রোথ আর একটা হচ্ছে এক্সপোনেনশিয়াল গ্রোথ। আচ্ছা, লিনিয়ার গ্রোথ সেটা হচ্ছে একটা নির্দিষ্ট রেটে কেস সংখ্যা বাড়তে থাকবে। সো খুব খুব র্যাপিডলি কোনো কিছু বাড়তে থাকবে না। আর এক্সপোনেনশিয়াল গ্রোথ হচ্ছে হঠাৎ করে ২ থেকে ৪, ৪ থেকে ১৬, ১৬ থেকে ৬৪, ৬৪ থেকে ২৫৬, এভাবে করে খুব র্যাপিডলি আপনার হচ্ছে বাড়তে থাকবে। এটা একটা কার্টুনের মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করেছি। ২০২০ এর শুরুতে জানুয়ারি মাসে আমরা সবাই আমাদের জীবন সম্পর্কে একটা ধারণা ছিল যে আমাদের জীবনের বিভিন্ন জিনিস প্রেডিক্টেবল। আমরা হয়তো প্রফ দেব, আমরা হয়তো একটা এফসিপিএস পরীক্ষা দেব, আমরা হয়তো কোনো একটা জায়গায় ট্রেনিং এ যাব, এবং সবকিছু আমাদের মোটামুটি প্ল্যান করা ছিল, প্রেডিক্টেবল ছিল। কিন্তু এরপরে হঠাৎ করে যখন করোনা ভাইরাসের এই প্যান্ডেমিক স্টার্ট হলো, আমাদের সবার লাইফে কিন্তু একটা এক্সপোনেনশিয়াল পরিবর্তন এসেছে। মুহূর্তের মধ্যে সবকিছু চেঞ্জ হয়ে গিয়েছে এবং আমাদের প্রতিকূলে চলে গিয়েছে। সো এপ্রিলের, আজকে ২০২০ এর এপ্রিলে এসে আমরা দেখছি যে আমরা আসলে যে জায়গায় চিন্তা করেছিলাম আমরা থাকবো, তার থেকে আসলে আমরা আহ, অনেক দূরে অবস্থান করছি। এটা শুধু আপনার আমার, এটা আমাদের সবার ক্ষেত্রে এবং পুরো পৃথিবীর সবার ক্ষেত্রে এই জিনিসটি ঘটছে। সো এই কার্টুনটা দিয়ে আমি শুধু একটা জিনিস বোঝাতে চেয়েছিলাম যে সেটা হচ্ছে লিনিয়ার গ্রোথ এবং এক্সপোনেনশিয়াল গ্রোথের মধ্যে কি ডিফারেন্স। এক্সপোনেনশিয়াল গ্রোথ যেটা হয় সেটা হচ্ছে যে খুব র্যাপিডলি বিল্ড আপ হতে থাকে। আচ্ছা, আমরা প্রথম স্লাইডে দেখেছিলাম যে চায়নাতে করোনা ভাইরাসের প্রতিদিনের কি কেস, সেটা ডিসেম্বরের শুরু থেকে শুরু করে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত। এখন আমরা দেখব বাংলাদেশে কি অবস্থা। বাংলাদেশে করোনার প্রথম কেস আইডেন্টিফাইড হয় মার্চের ৮ তারিখে, এবং প্রথম ডেথ, করোনা ভাইরাসের ডেথ হয় মার্চের ১৮ তারিখে। আচ্ছা, এখানে আমরা এখন পর্যন্ত যদি করোনা, এটা এটা এপ্রিলের ১৬ তারিখ পর্যন্ত এই গ্রাফে দেখানো হচ্ছে, এবং এখানেও যেটা দেখা যাচ্ছে এক্স অ্যাক্সিসে আমরা বিভিন্ন দিন দেখতে পাচ্ছি, আর ওয়াই অ্যাক্সিসে হচ্ছে নাম্বার অফ নিউ কেসেস। এবং সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে প্রথম মার্চ মাস পুরোটাই মোটামুটি একটা লিনিয়ার গ্রোথ ফেজ ছিল, খুব অল্প অল্প ৫, ৬, ১০ এইভাবে করে কেস বাড়ছিল। কিন্তু এপ্রিলের ৫ তারিখের পর থেকে এপ্রিলের ১৬ এবং আজকে ২২৬ জন আমি যতটুকু জানি নতুন করোনা ভাইরাসের শনাক্ত হয়েছেন। এখানে কিন্তু একটা এক্সপোনেনশিয়াল গ্রোথ ফেজ চলে এসেছে। এইটা আরো কত দূর যাবে, এটাই কি পিক কিনা বাংলাদেশের জন্য, সেটার জন্য আরো অপেক্ষা করতে হবে। আপাতত যতটুকু ডেটা আমরা অবজার্ভ করতে পেরেছি যে কয়দিনে, সেই কয়দিনে এই অবস্থান। আচ্ছা, যে দুটো গ্রাফ আমি এপিডেমিক গ্রাফ দেখিয়েছি, দুটোই কিন্তু অবজার্ভড ডেটার উপরে। আমরা যে জিনিসগুলো অবজার্ভ করেছি সেই জিনিসগুলোই আমরা জাস্ট প্লট করেছি, এবং প্লট করে সেটার একটা বোঝার চেষ্টা করছি এপিডেমিক গ্রাফটা। কিন্তু এই ধরনের যখন প্যান্ডেমিক শুরু হয়েছে, আমরা তো আর বসে থাকতে পারি না। আমরা শুধু অবজার্ভ করব, তারপরে ডিসিশন মেক করব, তাতে অনেক দেরি হয়ে যাবে। তো এই জন্য পুরো বিশ্বে এপিডেমিওলজিস্টদের উপরে প্রথম, মানে সবার যে এক্সপেকটেশন ছিল সেটা হচ্ছে যে তারা একটা প্রেডিকশন করে দেখবেন, তারা একটা ফিউচার প্রেডিকশন করবে, ফিউচার মডেল দিয়ে দেখবে যে আসলেই করোনা ভাইরাসে কতজন আক্রান্ত হবে, এটার আসলে ডিভাস্টেশন কিরকম হবে, এবং সেটার জন্য আমরা কি কি করতে পারি। যখনই প্রেডিকশনের কথা চলে আসছে, তখন কিন্তু আর আমরা অবজার্ভড ডেটার উপরে আমাদের আর কোনো হাত নেই। আমরা অবজার্ভড ডেটা থেকে বা আরো প্রিভিয়াসলি যেসব ইনফেকশন বা যেসব এপিডেমিক হয়েছে, যেমন সার্স, মার্স, সেগুলো থেকে আমরা যা শিখেছি সেটার উপরে বেসিস করে আমরা এপিডেমিওলজিক্যাল প্রেডিকশন মডেল ডেভেলপ করব, যেটা দিয়ে আমরা জানতে পারবো যে আসলে করোনা ভাইরাসের সংক্রমণ ক্ষমতা কতটুকু, করোনা ভাইরাস আসলে কত লোককে আক্রান্ত করবে, কত মৃত্যু হতে পারে, এবং সেগুলো প্রতিরোধ করার জন্য কি কি করা যেতে পারে। তো সেই জায়গাতে
এখন আমি আপনাদেরকে যে জিনিসটা এক্সপ্লেন করার চেষ্টা করব সেটা হচ্ছে যে এপিডেমিওলজিক্যাল প্রেডিকশন মডেল ফর কোভিড-19। সো এই জায়গায় আমরা যেটা বলছি সেটা হচ্ছে যে এটা প্রেডিকশন, আমি আবার বলেছি এটা অবজার্ভ ডেটার উপরে বেস করে আমরা প্রেডিকশন করার চেষ্টা করছি। আচ্ছা, এই প্রেডিকশন মডেলের মেইনলি 4টা কম্পোনেন্ট আছে। এটাকে সংক্ষেপে বলা হয় SEIR মডেল। এই 4টা কম্পোনেন্টের মধ্যে একটি কম্পোনেন্ট হচ্ছে সাসসেপ্টেবল, দেন হচ্ছে এক্সপোজড, দেন হচ্ছে ইনফেকশাস, দেন হচ্ছে রিকভার। আচ্ছা, এবার একটু এক্সপ্লেইন করি এই প্রত্যেকটা কম্পোনেন্ট আসলে কি কি জিনিস। সাসসেপ্টেবল, যারা এই ইনফেকশন হওয়ার জন্য সাসসেপ্টেবল বা যাদের প্রোন টু গেট দ্য ইনফেকশন, এরা কারা? সহজে চিন্তা করলে এরা আমরা সবাই। পৃথিবীর প্রতিটা দেশের প্রতিটা মানুষই করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার জন্য সাসসেপ্টেবল। আচ্ছা, এই সাসসেপ্টেবল যদিও আমরা বলছি তার মধ্যে সবাই কিন্তু এক্সপোজড হবে না। সো যারা যারা সাসসেপ্টেবল বা প্রোন টু গেট দ্য ইনফেকশন, তাদের মধ্যে একটা নির্দিষ্ট পোর্শন এক্সপোজড হবে। যারা এক্সপোজড হবে তাদের সবাই আবার ইনফেকশাস নাও হতে পারে। সো এক্সপোজড যারা, তাদের একটা প্রপোর্শন হবে ইনফেকশাস, আর যারা ইনফেকশাস তাদের মধ্য থেকে একটা প্রপোর্শন হচ্ছে রিকভার করবে অথবা মারা যাবে। সো এটাই হচ্ছে একটা বেসিক মডেল। আমি খুব সংক্ষেপে সবচেয়ে বেসিক মডেলটা দেখিয়েছি। করোনা ভাইরাসের ক্ষেত্রে বর্তমানে যে SEIR মডেল ব্যবহার করা হচ্ছে সেটা আরো অনেক বেশি কমপ্লিকেটেড এবং সেখানে আরো অনেকগুলো বিষয় অ্যাড করার চেষ্টা করা হয়েছে। যেমন রিইনফেকশন যদি হয় সেটা কিভাবে করবে, আইসিইউ বেড বা যারা ক্রিটিক্যাল কেয়ার দরকার যাদের, তাদেরকে কিভাবে ইনকর্পোরেট করা যায় এই মডেলে, সেই অনেকগুলো জিনিস উঠে এসেছে। আপাতত বোঝার সুবিধার্থে আমি শুধুমাত্র বেসিক মডেলটা দেখাচ্ছি যেখানে 4টা কম্পোনেন্টের উপরে কাজ করা হয়। আচ্ছা, এই কম্পোনেন্ট গুলো সবগুলো ম্যাথমেটিক্যাল মডেল বা ইকুয়েশন ইউজ করে করা হয়। আমাদের আজকের লেকচারের জন্য বিশেষ করে এখানে আমি জানি যে ডাক্তাররা রয়েছেন, মেডিকেল স্টুডেন্টরা রয়েছেন, তাদের অনেকেই এই ধরনের ম্যাথমেটিক্যাল মডেলিং করবেন না। সো সেজন্য আমি ম্যাথমেটিক্যাল মডেলিং এর সেই কঠিন জায়গাগুলোতে যাচ্ছি না। তবে তারপর আমি সহজভাবে বোঝানোর একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে যে আপনার যেই পপুলেশন প্রপোর্শন কিভাবে কাজ করে। আচ্ছা, একটু খেয়াল করুন, এক্স অ্যাক্সিসে আমরা আবার বলছি 0 to 80, এটা ধরে নেন টাইম ইন উইকস। আচ্ছা, আর ওয়াই অ্যাক্সিসে এটা হচ্ছে পপুলেশন প্রপোর্শন। আচ্ছা, প্রপোর্শন 0 থেকে শুরু, 1 এ গিয়ে শেষ। প্রপোর্শন হচ্ছে এক ধরনের পার্সেন্টেজ, মানে প্রপোর্শনকে যখন আমরা 100 দিয়ে গুণ করি তখন সেটা পার্সেন্টেজে রূপান্তরিত হয়। তার মানে এটা যদি আমি বলি 0 থেকে 100%। আচ্ছা, যদি নীল যেই লাইনটা আছে সেটা দেখাচ্ছে যে সাসসেপ্টেবল যে পপুলেশনটা, সেটা দেখুন ইনফেকশনের শুরুতে বা একেবারে যখন এপিডেমিকের শুরু, তখন কিন্তু সবাই সাসসেপ্টেবল। সো নীল যে গ্রাফটা বা নীল যে লাইনটা, সেটা কিন্তু শুরু হয়েছে একেবারে 1 থেকে এবং সময়ের সাথে সাথে সে কিন্তু কমছে, কারণ যার ইনফেকশন হয়ে যাচ্ছে সে সাসসেপ্টেবল থেকে কিন্তু সে সরে যাচ্ছে। সো এইভাবে দিনে দিনে কিন্তু ওভার দ্য টাইম the susceptible population will reduce. আচ্ছা, এখন যদি আমরা অরেঞ্জ লাইনটার দিকে দেখি, অরেঞ্জ লাইন হচ্ছে এক্সপোজড পপুলেশন। এইটা দেখেন ইনিশিয়ালি কিন্তু 0 ছিল, কারণ প্রথমে হয়তো এক কেস 1 থেকে স্টার্ট হয়, রাইট? সো প্রথমে কেউ ইনফেক্টেড থাকে না, কেউ এক্সপোজড থাকে না। সো 0 থেকে শুরু হচ্ছে, 0 থেকে শুরু হয়ে সে কিন্তু সময়ের সাথে সাথে বাড়ছে, বেড়ে একটা পর্যায়ে গিয়ে সে পিকে যাচ্ছে এবং পিকে গিয়ে আবার হচ্ছে যে যখন হার্ড ইমিউনিটি অথবা হচ্ছে যে অন্যান্য কিছু যখন রোল প্লে করা স্টার্ট করে বা অথবা ভাইরাস যখন তার ভিরুলেন্স বা ইনফেক্টিভিটি হারিয়ে ফেলে, তখন কিন্তু সেটা কমে যাচ্ছে। আচ্ছা, আমি যেটা বলেছি যে যারা এক্সপোজড তাদের মধ্যে সবাই ইনফেকশাস হবেন না। তো সেটার একটা প্রপোর্শন হচ্ছে আপনার গ্রিন লাইনে যাদেরকে দেখা যাচ্ছে যে ইনফেকশাস পপুলেশন, তারা ইনফেকশাস পপুলেশন তার চেয়ে কম। আর রেড লাইনে দেখা যাচ্ছে রিকভার্ড পপুলেশন। যেহেতু ওভার দ্য টাইম এপিডেমিকটা শুরু হয়ে একসময় শেষ হবে, সো রিকভার্ড ইনিশিয়ালি 0 ছিল, আর লাস্টে গিয়ে যখন পুরো কমিউনিটি থেকে বা পুরো আমাদের পৃথিবী থেকে যখন কোভিড-19 চলে যাবে, তখন ধরা হবে যে সবাই রিকভার্ড। সো এই 4টা ম্যাথমেটিক্যাল মডেলের ডিস্ট্রিবিউশন ইউজ করেই আমরা হচ্ছে যে করোনা ভাইরাসের প্রেডিকশন হিসাব করি।
এবং সেই প্রেডিকশন হচ্ছে WHO থেকে শুরু করে ওয়ার্ল্ডের সব বড় বড় নামি দামি ইউনিভার্সিটির এপিডেমিওলজিস্টরা পুরো পৃথিবীর জন্য এবং প্রত্যেকটা দেশের জন্য আলাদা আলাদা করেছেন। আচ্ছা, কেন এটা করেছি? কারণ হচ্ছে যে এইটা দিয়ে বোঝা সম্ভব এই 4টা বা এর থেকে আমি আরো বলেছি যে এর থেকে আরো কমপ্লেক্স মডেল ক্রিয়েট করা যায়। এগুলো দিয়ে সম্ভব বোঝা যে করোনা ভাইরাস আসলে আম কত দূর পর্যন্ত যাবে, কত মানুষকে ইনফেক্ট করতে পারে, তার ইনফেক্টিভিটি কতটুকু। আমি এটা পরবর্তীতে আরো স্লাইডে ডিসকাস করব। কিন্তু করোনা ভাইরাসের ইনফেক্টিভিটি, করোনা ভাইরাস কত পপুলেশনের মধ্যে ছড়াতে পারে এবং কি, কি পাবলিক হেলথ বা ক্লিনিক্যাল ইন্টারভেনশন নেওয়া যেতে পারে, সেইটার ব্যাপারে কিন্তু এই ধরনের আ ফিউচারিস্টিক বা প্রেডিকশন মডেল আমাদেরকে হেল্প করে। আচ্ছা, এই মডেলের এই কম্পোনেন্ট গুলো ব্যবহার করে সবার প্রথমে ইউকের ইম্পেরিয়াল কলেজ লন্ডন, তারা ওয়ার্ল্ডে মডেল করে, বিশেষ করে তারা 2টো কান্ট্রির জন্য মডেল করেছিল, ইউকে এবং ইউএস এর জন্য। করে দেখিয়েছে যে করোনা ভাইরাস আসলে আমাদের হেলথ সিস্টেমের উপরে কি বার্ডেন ফেলতে পারে এবং তার জন্য কি, কি করণীয়। আচ্ছা, এখানে আমি একটু একটা জিনিস বলে নিতে চাই। আমি বলেছি যে কত মানুষ ইনফেক্টেড হবে বা কতজন মারা যাবে, এই জিনিসগুলো অবশ্যই প্রেডিক্ট করাটা দরকার। কিন্তু এর থেকেও আরো যদি আমরা রিয়েলিস্টিকলি চিন্তা করি, হ্যাঁ, হয়তো করোনা ভাইরাসে একটা বড় সংখ্যার লোক মারা যাবে, সেটা আমি প্রেডিক্ট করেছি আমার মডেল দিয়ে। এইটা জনমনে ভীতি তৈরি করা ছাড়া খুব বেশি কিন্তু সহায়তা করে না। সহায়তা করবে তখনই যখন আমি অন্যান্য মেজারেবল অ্যাকশনের এগেইনস্টে সেই মডেলটা করতে পারবো। মানে আমি শুধু আপনাকে বললাম যে এত লোক মারা যাবে, এত লোক আক্রান্ত হবে। এটা তো কোনো সলিউশন হলো না। কিন্তু সবাই যখন এই জিনিসটা জানবে তখন আমাকে সেটা বলা দরকার। একজন সায়েন্টিস্ট হিসেবে আমাকে সেটা বলা দরকার যে যে এটার ক্ষেত্রে কি, কি করণীয়? আচ্ছা, আপনারা সবাই ইতিমধ্যে জানেন যে করোনা ভাইরাসের ক্ষেত্রে সবচেয়ে ইম্পোর্টেন্ট যে জিনিসটার প্রতি আমরা নজর দিচ্ছি, বিশেষ করে তাদের পেশেন্টদের ট্রিটমেন্টের ক্ষেত্রে, সেটা হচ্ছে ভেন্টিলেশন এবং আইসিইউ সাপোর্ট। যেটাকে আমরা ক্রিটিক্যাল কেয়ার সাপোর্ট বলতেছি। প্রতিটা দেশেরই ক্রিটিক্যাল কেয়ার সাপোর্টের একটা নির্দিষ্ট লিমিট আছে, কম, কোনটা বেশি। সো প্রেডিকশন করে আমরা দেখতে পাই, ইম্পেরিয়াল কলেজের সায়েন্টিস্টরা দেখতে চেয়েছেন যে ইউকেতে প্রতি 1 লাখ পপুলেশনে যে ক্রিটিক্যাল বেড আছে সেটার সাথে যদি হচ্ছে তারা করোনা ভাইরাসের যে প্রেডিকশন, সেটা হচ্ছে যে যদি নরমালি করোনা ভাইরাস কতটুকু মানুষের মধ্যে ছড়াতে পারে সেটা দেখে এবং অন্যান্য আরো কিছু পাবলিক হেলথ ইন্টারভেনশন নিয়ে দেখেন, তাহলে কি কি অবস্থা দাঁড়ায়। এবং তারা এগুলোকে সংক্ষেপে বলছে মিটিগেশন স্ট্র্যাটেজি, অর্থাৎ করোনা ভাইরাসের যে সংক্রমণ সেটাকে কিভাবে মিটিগেট করা যায়। আচ্ছা, আপনারা যদি খেয়াল করেন এখানে যে ব্ল্যাক যে লাইনটা, সেটা বলছে ডু নাথিং, কিছু করার দরকার নাই। এবং সেই ক্ষেত্রে যেটা হবে, আপনি দেখছেন যে খুব বড় একটা, খুব মানে হাই পিক একটা কার্ভ, এই কার্ভটা উঠে একেবারে অনেকজনকে আক্রান্ত করে নেমে যাবে। এতে প্রবলেম যেটা, সেটা হচ্ছে যে দেশের এক্সিস্টিং যে হেলথ সিস্টেম, এক্সিস্টিং যে আইসিইউ বেড এবং হসপিটাল বেড এবং ডক্টর, নার্স, এদের সবার উপরে একটা ইমেন্স প্রেসার পড়বে, অনেকেই চিকিৎসা ছাড়া মারা যাবে এবং এই ক্ষেত্রে ডেথ রেট অনেক বেশি হবে। কারণ আমরা তো জানি যে করোনা ভাইরাসের মৃত্যুর একটা খুব বড় কারণ হচ্ছে যে যাদেরকে প্রপার আইসিইউ সাপোর্ট দেয়া যাচ্ছে না। আচ্ছা, সেই ক্ষেত্রে তারপরে তারা দেখানোর চেষ্টা করেছে যে যদি আমরা শুধু কেসদেরকে আইসোলেট করি, সেটা দেখানোর চেষ্টা করেছে একটা অরেঞ্জ লাইন দিয়ে। আপনারা যদি দেখতে থাকেন তাহলে দেখেন যে কার্ভটা একটু কিন্তু ফ্ল্যাট হয়ে আসছে, ফ্ল্যাট হয়ে একটু ছড়িয়ে যাচ্ছে। আগেরটা খুব শার্প পিক ছিল এবং খুব শার্প ফল ছিল, সো খুব স্টিপ একটা কার্ভ ছিল, কিন্তু এটা কিন্তু একটু ফ্ল্যাট হয়ে আসছে। তারপরে তারা ইয়েলো লাইন দিয়ে দেখিয়েছে যে কেস আইসোলেশনের সাথে যদি হাউস হেল্প কোয়ারেন্টাইন করা হয় সেই ক্ষেত্রে কি অবস্থা হবে। দেখা যাচ্ছে কার্ভটা আরো ফ্ল্যাট হচ্ছে। আচ্ছা, এটার পরে তারা দেখার চেষ্টা করেছে যে যদি স্কুল এবং ইউনিভার্সিটি গুলোকে বন্ধ করা হয় তাহলে কি হবে। দেখা যাচ্ছে যে সেটার ইফেক্টটা কিন্তু আরেকটু কম, সেটা দেখা যাচ্ছে গ্রিন লাইন দিয়ে, যে স্কুল এবং ইউনিভার্সিটি বন্ধ করলে খুব একটা বেনিফিট নাই। এটার একটা মেইন কারণ হচ্ছে করোনা ভাইরাস কিন্তু মেইনলি এফেক্ট করছে যারা এইজড পপুলেশন তাদেরকে। আমরা সেটা নিয়েও পরবর্তীতে আলোচনা করব। বাট
এখানে যদি সবচেয়ে ইম্পর্টেন্ট যে লাইনটা সেটা হচ্ছে যে ব্লু লাইনটা, সেখানে দেখাচ্ছে কেস আইসোলেশন, হোম কোয়ারেন্টাইন এবং সোশ্যাল ডিস্টেন্সিং অফ দোজ পিপল হু আর এজড মোর দেন 70। এতে করলে কার্ভটা আরো ফ্ল্যাট হয়ে আসছে। আচ্ছা, আমরা ইতিমধ্যে কিন্তু বুঝতে পেরেছি যে তারা আসলে এই এই প্রেডিকশন মডেলটা আসলে কোন দিকে ইন্ডিকেট করছে। কোন দিকে তারা তারা দেখাচ্ছে দেশের এক্সিস্টিং হেলথ সিস্টেমের সাথে যদি ম্যাচ করতে হয় তাহলে কিন্তু হচ্ছে যে আস্তে আস্তে কার্ভটাকে ফ্ল্যাট করা দরকার। এবং সেখান থেকেই যেই কনসেপ্ট আমি জানি আমাদের মধ্যে অনেকের ইভেন ফেসবুকের প্রোফাইল পিকচারেও ফ্ল্যাটেনিং দ্য কার্ভ উঠে এসেছে। এবং প্রতিটা পাবলিক হেলথ এজেন্সি, প্রতিটা গভর্নমেন্ট, পুরো বিশ্বে সবাই একটাই কথা বলছে, ফ্ল্যাটেনিং দ্য কার্ভ। এবং স্টে অ্যাট হোম বা এই যে আমাদের লকডাউন যেসব মেজার চালু হয়েছে, যেগুলো পাবলিক হেলথ মিটিগেশন এন্ড সাপ্রেশন স্ট্র্যাটেজি, প্রত্যেকটা জায়গায় একটা কথা বলা হচ্ছে ফ্ল্যাটেনিং দ্য কার্ভ। আচ্ছা, তাহলে আমরা এর আগের উদাহরণে বুঝতে পেরেছি যে ইম্পেরিয়াল কলেজ ইউকের জন্য যখন প্রেডিকশন করে দেখিয়েছে তখন তারা দেখিয়েছে যে যদি কোনো ইন্টারভেনশন না নেওয়া হয় সেক্ষেত্রে কিভাবে পিক হবে এবং সেই কার্ভটাকে কিভাবে ফ্ল্যাট করে নিচে নামিয়ে আনা যায়। আচ্ছা, এবং এখানে আমি একটা ভিজুয়ালাইজেশন দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, কার্ভের ক্ষেত্রে টোটাল নাম্বার অফ ইনফেক্টেড পিপল বা টোটাল নাম্বার অফ অ্যাক্টিভ কেসেস, সেটা যদি চিন্তা করি কোনো একটা কার্ভ থেকে বের করার জন্য, মানে আমাকে একটা কার্ভ দেখানো হলো, সেই কার্ভ থেকে আমাকে আইডেন্টিফাই করতে হবে যে টোটাল নাম্বার অফ ইনফেক্টেড কেস কত। সেটা বের করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে এরিয়া আন্ডার দি কার্ভ। আমি জানি আমরা অনেকেই শুনেছি, বিশেষ করে ফিজিওলজিতে যখন অক্সিজেন স্যাচুরেশন বা কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশন, সেখানে এরিয়া আন্ডার দ্য কার্ভ অনেক জায়গায় চলে আসে। এরিয়া আন্ডার দ্য কার্ভ দিয়ে আমরা বোঝার চেষ্টা করি যে ওভারঅল কতজন মানুষ আসলে ইনফেক্টেড হবে। আমি যদি এরিয়া আন্ডার দ্য কার্ভের বা ইনফরমেশনটা পাই তাহলে আমি জানতে পারবো যে কতজন ইনফেক্টেড হবে। আচ্ছা, এখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট যেটা অনেকে আসলে ঠিক খেয়াল করেন না, সেটা হচ্ছে আমরা যখন এরিয়া আন্ডার দ্য কার্ভের কথা বলছি তখন কিন্তু আমরা বলছি একটা পিক গ্রাফকে ফ্ল্যাট করে নিয়ে আসা। এই দুটো কার্ভের মধ্যে কিন্তু তাদের এরিয়া আন্ডার দ্য কার্ভ কিন্তু কমছে না। আমরা যে বর্তমানে যে পাবলিক হেলথ ইন্টারভেনশন গুলো নিচ্ছি, এইটা অনেকটা হচ্ছে যে আমাদের ক্রিকেট খেলার, আমি জানি যে আমাদের এখানে সবাই ক্রিকেটের ফ্যান হওয়ার কথা বা অ্যাটলিস্ট ক্রিকেট সম্পর্কে জানার কথা। বাংলাদেশের যখন প্রথম ৩-৪ ওভারে ৪-৫টা উইকেট পড়ে যায় বা ২-৩টা উইকেট পড়ে গেল, তখন যে নেক্সট ব্যাটসম্যানরা আসে তারা কি করে? ৫০ ওভারের ম্যাচ তারা হচ্ছে টিকানোর চেষ্টা করে, সময় ক্ষেপণ করার চেষ্টা করে, ঠেকায় ঠেকায় রান নেওয়ার চেষ্টা করে, যেন পরবর্তীতে গিয়ে পাওয়ার প্লেতে বা ৪০ ওভারের পরে গিয়ে হার্ড হিটিং করে রান করা সম্ভব হয়। অর্থাৎ ইনিশিয়ালি তাদের কাজ হয় ড্যামেজ কন্ট্রোল করা। যেটা বলেছি যে করোনা ভাইরাসকে যদি তার মতো করে ছেড়ে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু সে মারাত্মক লেভেলের ইনফেকশন কমিউনিটিতে ছড়াবে, কারণ করোনা ভাইরাস ইজ হাইলি ইনফেকশাস। সেটা যদি হয় প্রচুর লোক একসাথে তাদের হসপিটালের দরকার হবে, প্রচুর লোকের একসাথে আইসিইউ প্রয়োজন হবে, যেটা বাংলাদেশ তো পরের কথা, বিশ্বের যেসব দেশ রয়েছে অস্ট্রেলিয়া, ইউকে, ইউএসএ, তারাও সেটার সাথে কোপ আপ করতে পারবে না। সো হেলথ সিস্টেম ক্যাপাসিটিটাকে বিল্ড আপ করার জন্য এটা একটা আমি বলবো যে আমরা হচ্ছে যে উই আর বাইং সাম টাইম জাস্ট লাইক ইন ক্রিকেট। এবং আমাকে ইতিমধ্যে অনেকে বিভিন্ন সময় জানতে চেয়েছে যে এর মাধ্যমে কি আমরা আসলে ইনফেকশন প্রিভেন্ট করতে পারবো কিনা। দুঃখজনক ব্যাপার হচ্ছে যদি না কোনো কারণে, সেটা টেম্পারেচারের কারণে হোক, সেটা কোনো কারণে ভাইরাসের মিউটেশনের কারণে ভাইরাস যদি তার ভিরুলেন্স অথবা ট্রান্সমিসিবিলিটি হারিয়ে ফেলে, সেটা যদি না হয়, আমি যদি ধরে নিই যে ভাইরাস তার সংক্রমণ ক্ষমতা 100% অক্ষুণ্ণ রাখছে শুরু থেকে আগামী ১ বছর পর্যন্ত, তাহলে আমরা ফ্ল্যাটেনিং দ্য কার্ভের মাধ্যমে যেটা করছি যে যেই কেসগুলো আমাদের হয়তো প্রথম ৩০ দিনে পাওয়ার কথা সেগুলোকে আমরা ডিলে করে ৬ মাসে নিয়ে যাচ্ছি, কারণ এটা ছাড়া এই মুহূর্তে আমাদের আর কোনো অপশন নেই। আমি আশা করি ফ্ল্যাটেনিং দ্য কার্ভকে আমি আরেকটু ভালোভাবে সবাইকে ব্যাখ্যা করতে পেরেছি। একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এরিয়া আন্ডার দ্য কার্ভ, এবং আপাতত যেসব প্রেডিকশন মডেল রয়েছে সেসব প্রেডিকশন মডেলে কোনোটাতেই
আমরা এটা অ্যাজিউম করতে পারছি না যে এরিয়া আন্ডার দ্য কার্ভ কমে আসবে, সো টোটাল নাম্বার অফ ইনফেক্টেড কেস কমে আসবে, এটা বলা যাচ্ছে না। এটা হয়তো সাময়িকভাবে কমতেছে এখন, কিন্তু আমরা যেটা করতেছি এটাকে ডিলে করতেছি, একটা ডিলেড রেসপন্স আনার জন্য, যেন ইতিমধ্যে আমাদের হেলথ সিস্টেম প্রিপেয়ার হতে পারে। আচ্ছা, এরিয়া আন্ডার দ্য কার্ভ বা ফ্ল্যাটেনিং দ্য কার্ভ আসার পর থেকে আমার মাথায় তখন থেকে দুটো চিন্তা, যে দুটো কার্ভকে আমাকে আসলে ফ্ল্যাট করা দরকার। একটা হচ্ছে করোনা ভাইরাসের যে এপিডেমিক কার্ভ সেটা, আর একটা হচ্ছে যে আমার যে পেটের যে কার্ভ আছে সেটাকেও হচ্ছে ফ্ল্যাট করা দরকার। সো আমার আপাতত লক্ষ্য হচ্ছে দুটো কার্ভকে ফ্ল্যাট করা। আচ্ছা, আসলে যদি ফ্ল্যাটেনিং দ্য কার্ভকে আমরা খুব ভালোভাবে এক্সপ্লেন করতে চাই, তাহলে এটাকে আসলে আমাদেরকে দুটো লাইন বা দুটো ফ্রেজে বলতে হবে। একটা হচ্ছে ফ্ল্যাটেনিং দ্য কার্ভ এন্ড এট দ্য সেম টাইম রেজিং দ্য লাইন অর রেজিং দ্য বার। এবং সেই বারটা হচ্ছে আমাদের হেলথ ক্যাপাসিটিকে বিল্ড আপ করা। আমাদের সরকার বা ডব্লিউএইচও বা সিডিসি যত বা অন্যান্য দেশের সরকার সবাই যে ফ্ল্যাটেনিং, সোশ্যাল ডিস্টেন্সিং এবং লকডাউনের মাধ্যমে ফ্ল্যাটেনিং দ্য কার্ভ করছে, অ্যাট দ্য সেম টাইম তাদের যেটা করা দরকার সেটা হচ্ছে যে তাদের হেলথ কেয়ার ক্যাপাসিটিটাকে বিল্ড আপ করা দরকার। প্রচুর পরিমাণে আইসিইউ বেড দরকার, প্রচুর পরিমাণে হসপিটাল বেড দরকার। আচ্ছা, আমি আশা করছি বাংলাদেশেও সেটা নিয়ে কাজ চলছে। বাংলাদেশ সরকার আগে থেকে যতগুলো টেস্ট প্রথম দিকে খুবই কম হচ্ছিল, এখন কিছুটা বাড়ছে, আরো বাড়ানো দরকার। বাংলাদেশে আইসিইউর বেড আমি লাস্ট ডেইলি স্টারের একটা নিউজে দেখতে পেরেছি যে প্রায় 1175টা আইসিইউ বেড রয়েছে, যার মধ্যে অধিকাংশই আবার প্রাইভেট হসপিটালে। সো তাদেরকে আনতে হবে। এবং এট দ্য সেম টাইম যেহেতু এই আইসিইউ এই ক্রিটিক্যাল কেয়ার বেডগুলোকে আবার হচ্ছে যে ইনফেকশন ডিজিজ প্রোটোকল মেনটেন করে বায়োসেফটি মেনটেন করতে হবে, সেহেতু সেই আইসোলেশন বেড এবং আইসোলেশন আইসিইউ তৈরি করাটাও খুব ইম্পর্টেন্ট। তো সেই ক্ষেত্রে গভর্নমেন্টের মনোযোগ দেওয়া দরকার। আর বাংলাদেশে ওভারঅল হসপিটাল বেড প্রতি 1000 পপুলেশনে কিন্তু 0.8। তার মানে হসপিটাল বেডের থেকে আমাদের এখন এই মুহূর্তে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ভেন্টিলেটর এবং আইসিইউ বেড স্ট্যাবলিশ করা, এবং হচ্ছে কুয়েত মৈত্রী হসপিটালের মতো যেরকম ডেডিকেটেড হসপিটাল ক্রিয়েট করা হয়েছে, সেরকম অন্যান্য হসপিটালেরও হয়তো ডেডিকেটেড কিছু পার্ট করা যেতে পারে, যেখানে শুধুমাত্র করোনা রোগীদের জন্য আইসিইউ বেড সাপোর্ট দেওয়া হবে। এবং তাহলেই আমরা যে কষ্ট করছি এখন, আমরা সবাই যে ইকোনমি যে সাফার করছে, আমাদের সবার যে হচ্ছে যে দৈনন্দিন জীবন থেমে গেছে এই লকডাউনের কারণে বা সোশ্যাল ডিস্টেন্সিং এর কারণে, সেটার সফলতা কিন্তু তখনই আসবে যখন হচ্ছে যে হেলথ ক্যাপাসিটি বিল্ড আপ হবে। আমাদের হেলথ কেয়ারের ক্রিটিক্যাল কেয়ার বেড বাড়বে, আমাদের হচ্ছে হসপিটাল বেড বাড়বে, আমাদের ট্রেন্ড নার্স থাকবে, ট্রেন্ড ডক্টর বাড়বে। সেটা যদি না করা সম্ভব হয় তাহলে কিন্তু অর্ধেক করা হবে, ইট উইল বি হাফ বেকড। সো দুটোই করা প্রয়োজন। আচ্ছা, আমি এখন যেই টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা একটু আগে বলেছি যে আমরা সবাই জানি যে করোনা ভাইরাস খুবই হাইলি ইনফেকশাস বা হাইলি ইনফেক্টিভ, সংক্রমণ ক্ষমতা অনেক বেশি। এবং এই কারণে চায়নার উহান শহরে একটা আউটব্রেক থেকে ইট হ্যাজ বিকাম আ প্যান্ডেমিক। প্যান্ডেমিক কথাটার মানে হচ্ছে পুরো পৃথিবীতে এপিডেমিক হিসেবে ছড়িয়ে পড়েছে, কারণ হচ্ছে এটা খুব বেশি ট্রান্সমিট করতে পারে একজন থেকে আরেকজনে। এপিডেমিওলজির ভাষায় এই জিনিসটাকে আমরা বলি বেসিক রিপ্রোডাকশন নাম্বার। প্রতিটা ভাইরাসের, প্রতিটা আউটব্রেকের যে ভাইরাসের স্ট্রেইন হয় সেই স্ট্রেইনের একটা বেসিক রিপ্রোডাকশন নাম্বার থাকে। এটা ডেফিনেশন আমরা এভাবে বলি যে একজন আক্রান্ত ব্যক্তি যতদিন পর্যন্ত ইনফেকশাস থাকে ততদিনে সে যতজন অন্য ব্যক্তিকে এই রোগটা সংক্রমণ করে সেই নাম্বারটাই হচ্ছে বেসিক রিপ্রোডাকশন নাম্বার। যেমন আমি উদাহরণ হিসেবে যদি দেখাই, সেটা হচ্ছে যদি রিপ্রোডাকশন নাম্বার 2 হয়, তাহলে যে পেশেন্ট 0 বা প্রথম কেস, সেটা যে হচ্ছে একেবারে প্রাইমারি কেস, সে তার থেকে 2 জনকে ছড়াবে, সেই 2 জন আরো 2 জন 2 জন করে 4 জনকে ছড়াবে, এবং তারা পরবর্তীতে আরো এভাবে করে 2 গুণিতক হতে হয়ে সবাই অন্তত 2 জনকে করে ইনফেক্ট করবে। আচ্ছা, এইভাবে হচ্ছে যে এক একটা ভাইরাস, বিভিন্ন ভাইরাসের বেসিক রিপ্রোডাকশন নাম্বার বিভিন্ন রকম হয়। ওভারঅল কোনো ভাইরাসের বেসিক রিপ্রোডাকশন নাম্বার যদি 1 এর বেশি হয়, সেই ক্ষেত্রে সেটা কমিউনিটিতে ছড়িয়ে পড়বে। সো যে কোনো পাবলিক হেলথ ইন্টারভেনশন বা ক্লিনিক্যাল ইন্টারভেনশনের
মেইন যে লক্ষ্য সেটা হচ্ছে যে বেসিক রিপ্রোডাকশন নাম্বারকে 1-এর নিচে নামিয়ে আনতে হবে। আচ্ছা, করোনা ভাইরাসের রিপ্রোডাকশন নাম্বার কত? বাংলাদেশে এখনো জানা সম্ভব হয়নি। আমাদের সেই পরিমাণ এখনো ডেটা আসেনি যেটা দিয়ে আমরা হচ্ছে যে বেসিক রিপ্রোডাকশন নাম্বার বের করতে পারবো। বাট চীনের উহান শহরে যে সব কেস ধরা পড়েছে, সেখানে দেখেন ইনিশিয়ালি জানুয়ারির 1 তারিখের দিকে তো সেখানকার বেসিক যে রিপ্রোডাকশন নাম্বার তখন সেটা 3 এর উপরে ছিল এবং একটা পর্যায়ে 3 থেকে সেটা প্রায় 4 এর কাছাকাছি চলে যায়। তার মানে অন অ্যান এভারেজ একজন করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তি 3 থেকে 4 জন করে অন্যান্য ব্যক্তিকে আক্রান্ত করছিল এবং তারা আবার 3 থেকে 4 জন, তারা আবার 3 থেকে 4 জন এবং এই কারণেই পুরো পৃথিবীতে কিন্তু করোনা ভাইরাসের এখন পর্যন্ত প্রায় 2 মিলিয়নের উপরে অ্যাক্টিভ কেস বা শনাক্তকরণ কেস পাওয়া গিয়েছে। এখানে একটু বলে রাখা ভালো, যতগুলো কেস আমরা কিন্তু পেয়েছি সবাই কিন্তু মানে এর থেকে অনেক বেশি কিন্তু ইনফেক্টেড অবস্থায় রয়েছে। সবাইকে কিন্তু শুধু বাংলাদেশে তো নয়ই, পৃথিবীর সব দেশেই সবাইকে কিন্তু শনাক্ত করা সম্ভব না। আচ্ছা, পরবর্তীতে এখানে যেটা দেখাচ্ছে এই যে আমরা যে বলেছি যে ইম্পেরিয়াল কলেজ যে মডেল করে দেখিয়েছে সেটা তো সেটা একটা প্রেডিকশন মডেল। আমরা প্রেডিক্ট করেছি যে এইটা করলে এটা এতটুকু কমে আসবে, এটা করলে কার্ভটা ফ্ল্যাট হবে, এটা করলে সংক্রমণ ক্ষমতা কমবে, স্কুল বন্ধ করলে, ইউনিভার্সিটি বন্ধ করলে, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করলে, লকডাউন করলে। এখন আমরা যে ডেটাটা দেখছি সেটা হচ্ছে যে আসলেই করোনা ভাইরাস তার সংক্রমণ ক্ষমতা কতটুকু হারিয়েছে বা আসলে এটা করোনা ভাইরাস সংক্রমণ ক্ষমতা হারাইছে এটা বললে ভুল হবে। যেটা হচ্ছে যে করোনা ভাইরাসের ইফেক্টিভ যে নাম্বার মানে একজন ব্যক্তি কতজনকে আক্রান্ত করছে সেই নাম্বারটা আমরা কমিয়ে আনছি। আমরা কিন্তু ভাইরাসটাকে কিল করতে পারি না আনফরচুনেটলি। ওই যে বললাম ভাইরাসের যে সংক্রমণ বা ভিরুলেন্স সেটার উপরে আমাদের এই মুহূর্তে কোনো হাত নেই যতক্ষণ পর্যন্ত আমরা ভ্যাকসিন ডেভেলপ না করতে পারছি, যতক্ষণ পর্যন্ত হার্ড ইমিউনিটি এস্টাবলিশ না হচ্ছে অথবা যতক্ষণ পর্যন্ত আমরা কোনো না কোনো জেনেটিক মিউটেশনের কারণে ভাইরাস তার সংক্রমণ ক্ষমতা হারায়। আমরা যেটা করছি সোশ্যাল ডিস্টেন্সিং এর মাধ্যমে সেটা করছি যে একজন মানুষ কতজনকে ছড়াতে পারে, কারণ ভাইরাসের বাহক হিসেবে তো আমরা আছি, রাইট? উই আর নাও মানে কাইন্ড অফ ভেক্টর যে আমরা ভাইরাসটাকে একজন থেকে আরেকজনকে ট্রান্সমিট করছি। সো আমরা যদি নিজেদেরকে লকডাউন করতে পারি, নিজেদেরকে যদি সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে পারি, তাহলে আমি যদি আজকে আক্রান্ত হই তাহলে আমার থেকে যে কয়জন ছড়াবে সেই নাম্বারটা কিন্তু কমে আসবে যদি আমি আইসোলেটেড থাকি, যদি আমি কোয়ারেন্টাইন থাকি। এবং সেই মডেলের ডেটা থেকে এখন আমরা রিয়েল লাইফ ডেটা যেটা কিছুদিন আগে জামাতে পাবলিশ হয়েছে গত 6-7 দিন আগে, যে যখন কোনো ইন্টারভেনশন ছিল না তখন আমরা যেটা বলেছি জানুয়ারির শুরুতে চীনে কিন্তু বেসিক রিপ্রোডাকশন নাম্বার ছিল 3 থেকে 4 এর মধ্যে। এরপরে যখন আস্তে আস্তে একটা করে সিটি লকডাউন স্টার্ট হয়, হোম কোয়ারেন্টাইন স্টার্ট হয়, মেডিকেল সাপ্লাই স্টার্ট হয় এবং হচ্ছে যে পুরো পুরো ব্যাপারটাকে একটা সার্ভিলেন্সের আন্ডারে নিয়ে আসা হয়, তখন কিন্তু উইদিন 1 মান্থ সেই 3 থেকে 4 আরটি থেকে সেটা কিন্তু কমে 1 এর নিচে চলে আসে এবং মার্চের 8 তারিখ পর্যন্ত যখন এই পেপারটা লেখা হয়েছে তখন পর্যন্ত কিন্তু এটা কিন্তু প্রায় শূন্যের কাছাকাছি চলে এসেছে চীনে। সো এইটা হচ্ছে আমরা এতক্ষণ যেটা প্রেডিকশন মডেল বলেছি সেটার একটা কাউন্টার সাপোর্ট, যে আমাদের প্রেডিকশন মডেলে আমরা যেসব কথা বলছিলাম সেগুলো দিয়ে আসলেই ইনফেকশন প্রিভেন্ট করা সম্ভব। বাট আমি এখানে আরেকটু ক্লিয়ার করে নিতে চাই, কিছুক্ষণ আগে আমি বলেছি যে টোটাল নাম্বার অফ কেসেস আমরা হয়তো কন্ট্রোল করতে পারবো না যতক্ষণ পর্যন্ত ভাইরাসটার আমরা কিছু না করতে পারছি, কারণ আমরা হয়তো আপাতত স্লো করতে পারছি, যেটা এই গ্রাফে দেখা যাচ্ছে যে আমরা সংক্রমণ স্লো করতে পেরেছি, কিন্তু যখনই আমরা কোয়ারেন্টাইন অফ করে দেবো, যখনই লকডাউন অফ করে দেবো তখনই আবার ইনফেকশন স্টার্ট হবে। সো যেটা 3 মাসে হয়ে যাওয়ার কথা সেটা হয়তো আমরা এখন 1 বছর ধরে লেন্দি করছি এবং এটা ছাড়া আমাদের আসলে কিছু করার নেই। আচ্ছা, এখানে আমরা সবাই জানি যে করোনা ভাইরাসের আসলে ক্লিনিক্যাল স্পেকট্রামটা কি। আমরা একটু আগে প্রেডিকশন মডেলের ক্ষেত্রে যেটা বলেছিলাম যে সবাই সাসসেপ্টেবল, সেই সাসসেপ্টেবল থেকে কিছু কিছু মানুষ এক্সপোজড হবে, যারা এক্সপোজড হবে তাদের মধ্যে কিছু কিছু মানুষ হচ্ছে যে ইনফেক্টেড হবে এবং যারা ইনফেক্টেড হবে সেই ইনফেক্টেড কেসের মধ্যে কিন্তু কিছু অধিকাংশই কিন্তু মাইল্ড বা অ্যাসিম্পটোমেটিক কেস। সো আমি জানি বাংলাদেশে এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে বা মিডিয়াতে খুব আলোচনা হচ্ছে যে প্রচুর কেস শনাক্ত হচ্ছে না এবং এটা ঠিক।
এটা পৃথিবীর অন্যান্য দেশেও হচ্ছে, বাংলাদেশে হয়তো কিছুটা বেশি, কারণ করোনা ভাইরাসে আক্রান্ত অনেক ব্যক্তিরই, অধিকাংশ ব্যক্তিরই কিন্তু কোনো প্রকার সিমটম বা হচ্ছে যে মানে সিমটম দেখা যাবে না এবং খুব মাইল্ড ইনফেকশন হয়। সেই ক্ষেত্রে হচ্ছে যে তারা কিন্তু ইয়ে করতে পারবে, তাদেরকে শনাক্ত করা হয় না। তারা যে আমাদের শনাক্তকরণ যে সিস্টেম আছে সেই সিস্টেমের বাইরে পড়ে যাচ্ছে। বাট আনফরচুনেটলি তারা সেটা বাইরে থাকলেও দে আর অলসো ইনফেকশাস। তার মানে তারা কিন্তু ইনফেকশন ছড়াতে পারে এবং এটাই সবচেয়ে রিস্কি এই ধরনের প্যান্ডেমিকে বা এই ধরনের আউটব্রেকে। সবচেয়ে যেটা রিস্কি ব্যাপার যে যাদেরকে আপনি শনাক্ত করতে পারছেন না যে তারা আসলে কি করোনা ভাইরাসের কেস নাকি কেস না, তারাও কিন্তু ইনফেকশাস। সো এটা একটা ব্যাপার। আচ্ছা, সেই অ্যাসিম্পটোমেটিক কেসের পরে যেগুলো আসতেছে সিম্পটোমেটিক কেসেস, এবং সেই সিম্পটোমেটিক কেসেস এর মধ্যে যেটা হয় যে তাদের সিম্পটম থাকে, তা আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে তাদের যে ক্লিনিক্যাল সিম্পটম গুলো আছে সেগুলোর সাথে হয়তো একটা হচ্ছে যে করোনা ভাইরাসের সংক্রমণ থাকতে পারে, এবং সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে এদের টেস্টও করা হয়। এর উপরে যেটা থাকে এবং যেটার নাম্বার কিছুটা কম, মানে থ্যাঙ্কফুলি তাদের প্রপোর্শন খুব কম, সেটা হচ্ছে সিভিয়ার কেসেস। এরা অধিকাংশ সময় হসপিটালে অ্যাডমিট হয় এবং এদের অ্যাটিপিক্যাল ভাইরাল নিউমোনিয়া নিয়ে অ্যাডমিট হয়। যারা সিভিয়ার কেস থাকে তাদের মধ্যে একটা অংশের আইসিইউর প্রয়োজন হয়, এবং যারা আইসিইউতে যান তাদের মধ্যে একটা অংশ মারা যান। সেটা হচ্ছে বিদেশের ক্ষেত্রে, বাংলাদেশে হয়তো অনেকে আইসিইউ সাপোর্ট ছাড়াই মারা যান। সো সিভিয়ার কেসের মধ্যেই ডেথটা হয়। এখন প্রশ্ন আসতে পারে, এই যে আমি আপনাদেরকে যে স্কিমেটিক যে গ্রাফটা দেখিয়েছি, ইট ডাজন্ট মেক এনি সেন্স। আপনাকে যদি কোনো পেশেন্ট এসে জিজ্ঞেস করে বা আমরা নিজেদের মধ্যে যখন ডিসকাশনে জিজ্ঞেস করি যে আসলে কতজন মানুষ আক্রান্ত হচ্ছে, যারা আক্রান্ত হচ্ছে তাদের মধ্যে কতজন হসপিটালে যাচ্ছে, যারা হসপিটালে যাচ্ছে তাদের মধ্যে কতজন আইসিইউ লাগবে, কতজন মারা যাবে, এই নাম্বারগুলো জানার জন্য কিন্তু আমরা জানতে চাই। সেটা আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসের জন্য হোক, সেটা আমাদের হচ্ছে যে রেগুলার কনভারসেশন অথবা নিজেদের নলেজের জন্য হোক। এবং সেই ক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার আমি আপনাদের কাছে সেটা বলতে চাই, এবং আমাদের নেক্সট স্লাইডে সেটা হচ্ছে করোনা ভাইরাসের এই প্রতিটা রেট বা প্রতিটা প্রপোর্শনের সাথে এইজের একটা খুব গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আচ্ছা, আমি এখন আপনাদেরকে যেই টেবিলটা দেখাচ্ছি এটা হচ্ছে কারেন্ট এস্টিমেটস অফ সিভিয়ারিটি অফ কেসেস ইন ইউকে ডেটা নিয়ে করা। সো বাংলাদেশে এটা পুরোপুরি অ্যাপ্লিকেবল হবে না। আর একটা জিনিস অ্যাপ্লিকেবল, এবং নট অনলি ইউকে ডেটা, আমি চায়নার ডেটা দেখেছি, আমি ইতালি থেকে পাবলিশড ডেটা দেখেছি, ইভেন এখন ইউএসএ তে যেহেতু প্রচুর নতুন কেস আসছে, ইউএস এর যেসব ডেটা রিলিজ হচ্ছে বা পাবলিকেশন হিসেবে, সেখানেও যেটা দেখা যাচ্ছে যে বয়স বাড়ার সাথে সাথে কিন্তু করোনা ভাইরাসের সিভিয়ারিটি অফ কেস কিন্তু বেড়ে যাচ্ছে। আচ্ছা, এই টেবিলের ফার্স্ট যে কলাম সেখানে হচ্ছে যে এইজ গ্রুপ দেখানো হয়েছে। সেকেন্ড কলামে দেখা হচ্ছে যে পার্সেন্টেজ অফ সিম্পটোমেটিক কেসেস হু উইল রিকোয়ার হসপিটাল অ্যাডমিশন। তার মানে অলরেডি তাদেরকে কেস হিসেবে তাদের সিমটম আছে, তাদের মধ্যে কত পার্সেন্ট হসপিটালে যাবে। দেখেন, বয়স যখন 10-এর নিচে মাত্র 0.1%, মানে 1%-এরও নিচের হসপিটালাইজেশন দরকার। কিন্তু বয়সটা যখন 60-এর উপরে চলে যাচ্ছে তখন খুব র্যাপিডলি নাম্বারটা বেড়ে যাচ্ছে। 60-এর উপরে প্রায় 17% মানুষের কিন্তু যাদের কেস হিসেবে শনাক্ত হচ্ছে তাদের হসপিটালাইজেশন দরকার, এবং বয়স 80-র উপরে গেলে সেটা প্রায় 1/3, মানে প্রায় 27% হয়ে যাচ্ছে, 1/3, 33%। তাহলে আমরা বুঝতে পারছি যে হসপিটালে ভর্তি হওয়া মানে সিভিয়ার কেস, অ্যাটিপিক্যাল ভাইরাল নিউমোনিয়া নিয়ে ভর্তি হবে। সো সেই সিমটমটা আসার মেইন কারণ, সেটার সাথে বয়সের একটা বড় সম্পর্ক আছে। নেক্সট যে কলাম, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে পার্সেন্টেজ অফ হসপিটালাইজড কেসেস হু রিকোয়ার ক্রিটিক্যাল কেয়ার অর আইসিইউ কেয়ার, অর্থাৎ প্রতিটা এইজ গ্রুপে যতজন কেস অলরেডি হসপিটালে ভর্তি হয়েছে তাদের মধ্যে কত পার্সেন্টের ক্রিটিক্যাল কেয়ার দরকার। এবং এখানেও যেটা দেখা যাচ্ছে, বয়স যখন 40-50 পর্যন্ত তখন খুবই কম মানুষের আইসিইউ সাপোর্ট লাগছে, কিন্তু 50 বা 60-এর উপরে নাম্বারটা বহু গুণ বেড়ে যাচ্ছে। 60-এ এবং যখন 80-র উপরে তখন প্রায় 71% লোকেরই আইসিইউ কেয়ার দরকার হচ্ছে। আচ্ছা, আর থার্ড যে কলামটা সেটা দেখাচ্ছে ইনফেকশন ফ্যাটালিটি রেশিও। আচ্ছা, আমি এখানে একটা জিনিস এক্সপ্লেইন করতে চাই, হোয়াট ইজ ইনফেকশন ফ্যাটালিটি রেশিও। আমি আমি কিন্তু কেস ফ্যাটালিটি রেশিও বলছি না। কেস ফ্যাটালিটি রেশিও মানে হচ্ছে যে যতজন কেসকে আমি শনাক্ত করেছি
তাদের মধ্যে কতজন মারা গিয়েছে সেটা। কেস ফ্যাটালিটি রেশিও আমরা বিভিন্ন সময় ব্যবহার করতে পারি, বাট কেস ফ্যাটালিটি রেশিও একটা বড় লিমিটেশন আছে। সেটা হচ্ছে, আপনি যদি বাংলাদেশের ক্ষেত্রে চিন্তা করেন, বাংলাদেশে যতগুলো কেস শনাক্ত হচ্ছে তার থেকে অনেক বেশি অশনাক্ত কেস রয়ে গেছে। এই জন্য আমাদের যে ভাজ্য এবং ভাজকের যদি আমি কথা বলি, সো নিচে যেটা থাকে ভাজক, আমাদের যে মানে টোটাল নাম্বার অফ আইডেন্টিফাইড কেস, সেটা কিন্তু ওভারঅল নাম্বারের তুলনায় কম। সো এই কারণে ওই রেটটা কিন্তু ভুল আসবে। কারণ আরো একটা প্রবলেম যেটা, সেটা হচ্ছে যে আজকে যে শনাক্ত হয়েছে সে কি মারা যাবে নাকি রিকভার্ড হবে, সেটার জন্য 14 দিনের একটা গ্যাপ পিরিয়ড আছে। এই দুটো জিনিসকে যদি আমরা ঠিক মতো করে অ্যাডজাস্ট না করতে পারি, আমাদের ক্যালকুলেশনে যদি এগুলোকে আইডেন্টিফাই না করতে পারি, তাহলে শুধুমাত্র মোট মৃত্যুর সংখ্যাকে মোট আক্রান্তের সংখ্যা দিয়ে ভাগ করে কেস ফ্যাটালিটি রেশিও বের করলে হবে না। এই জন্য এটার থেকে ভালো একটা প্রেডিক্টর হচ্ছে ইনফেকশন ফ্যাটালিটি রেশিও। এটা যেটা করবে, টোটাল ইনফেক্টেড যতজন ইনফেক্টেড হয়েছে, ইরেসপেক্টিভ অফ হ্যাভিং সিমটমস অর নট, ইরেসপেক্টিভ অফ আইডেন্টিফাইড অ্যাজ কেসেস অর নট, যতজন কেসে আক্রান্ত হয়েছে তাদের মধ্যে কতজন মারা গিয়েছে সেইটা হিসাব করা। আচ্ছা, সেটা এই মুহূর্তে বাংলাদেশে এখনো হিসাব করা সম্ভব নয়। কারণ এটা হিসাব করার জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে সেরোলজিক্যাল সার্ভিলেন্স। সে সেরোলজিক্যাল সার্ভিলেন্স অলরেডি চায়নাতে স্টার্ট হয়েছে। চায়নার ডেটা দিয়ে ইউকেতে এই প্রেডিকশনটা করা হয়েছে, এবং এখানে যদি দেখা যায়, আপনি দেখুন আবারও আগের মতো 60 বছর পর্যন্ত মৃত্যুর হার খুবই কম, কিন্তু 60 বছরের পর থেকে মৃত্যুর হার খুব বাড়ছে। আচ্ছা, এখন প্রশ্ন হতে পারে, এগুলো তো ইউকের রেট, এই রেটগুলো কি আমাদের বাংলাদেশের ক্ষেত্রে ব্যবহার করা যাবে কিনা? বাংলাদেশের ক্ষেত্রে যদি আমরা, যেহেতু বাংলাদেশে এখনো আমরা সেই ধরনের ক্যালকুলেশন করতে পারিনি, সো আমরা যেটা করতে পারি যে অন্য দেশের ডেটার সাথে কম্পেয়ার করে আমরা নিজের দেশের একটা এক্সপেক্টেড কি নাম্বার হতে পারে সেটা জানতে পারি। দেন যখন আমাদের ডেটা আসবে, তখন আমরা যদি সেই ডেটার সাথে দেখতে পারি যে হোয়াট ইজ আওয়ার এক্সপেক্টেড নাম্বার অফ ইনফেকশন ফ্যাটালিটি রেশিও অ্যান্ড হোয়াট ইজ দ্য অবজার্ভ ইনফেকশন ফ্যাটালিটি রেশিও, দেন আমরা একটা জাস্টিফাই করতে পারবো যে আমরা কি ভালো করছি নাকি খারাপ করছি। কিন্তু সেটার জন্য যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে যে ইউকের মতো মানে একটা কান্ট্রিতে এবং বাংলাদেশের মতো কান্ট্রিতে এইজ পিরামিড খুবই ডিফার করে। আমি আমার ধারণা আপনারা সবাই জানেন যে ইউকেতে এইজিং পপুলেশন বেশি, কিন্তু চিলড্রেনদের সংখ্যা কম। অথচ বাংলাদেশে যেটা হয়, বাংলাদেশে হচ্ছে যে চিলড্রেন বা অ্যাডোলেসেন্ট এবং হচ্ছে যে যারা হচ্ছে মিডল এজ, তাদের সংখ্যা বেশি, কিন্তু ওল্ডার এজের পপুলেশনের সংখ্যা বেশি। যেহেতু করোনা ভাইরাসের প্রতিটা রেটের সাথে কতজন হসপিটালে ভর্তি হবে, কতজন আইসিইউতে যাবে, কতজন মারা যাবে, প্রত্যেকটার সাথে এইজের খুব বড় একটা সম্পর্ক। সেহেতু ইউকের নাম্বারগুলো যদি আমরা ব্যবহার করতে চাই, সেখানে আমাদেরকে এইজ স্ট্যান্ডার্ডাইজেশন নামক একটা এপিডেমিওলজিক্যাল অ্যানালাইসিস করতে হবে, যে যেখানে আমরা হচ্ছে যে দুটো কান্ট্রির এইজটাকে সিমিলার করব। এবং আমি সেটা করে আপনাদের জন্য এই নাম্বারগুলো বের করেছি। সেটা হচ্ছে যে আমি যদি ইউকে ডেটাটা দিয়ে ওভারঅল বাংলাদেশে বাংলাদেশে এইজ পপুলেশনে দেখার চেষ্টা করি, সেক্ষেত্রে দেখাচ্ছে যে পার্সেন্টেজ অফ সিমটোমেটিক কেসেস রিকোয়ারিং হসপিটালাইজেশন ইজ অ্যাবাউট 4%। অর্থাৎ যাদের সিমটম দেখা দিবে কেস হিসেবে, তাদের মধ্যে 4%-এর হসপিটালাইজেশন দরকার। যারা অলরেডি হসপিটালে ভর্তি হবে তাদের মধ্যে কতজন, প্রায় 20%-এর আইসিইউ বেড দরকার। আচ্ছা, যারা আইসিইউ বেড পাবে, সে আইসিইউ বেডে যাওয়ার পরেও প্রায় 60% লোক আইসিইউ থেকে মৃত্যুবরণ করবে। এবং এটার কারণে ওভারঅল ইনফেকশন ফ্যাটালিটি রেট হবে আমাদের 1-এর নিচে। তাই অনেক ক্ষেত্রে বিভিন্ন সময় আমাদের স্যাররা, বিশেষ করে আমাদের অনেক শ্রদ্ধেয়ভাজন স্যাররা বিভিন্ন সময় বলেছে যে এটা মাইল্ড একটা ভাইরাস, এটা মানে অধিকাংশ লোকই সুস্থ হবে। আপনি যদি ওভারঅল পপুলেশন ওয়াইজ চিন্তা করেন, একদিক থেকে কিন্তু ঠিক যে প্রতি 100 জন আক্রান্ত হলে একজনেরও কম মারা যাওয়ার সম্ভাবনা। কিন্তু যেহেতু আমাদের দেশে পপুলেশন অনেক বেশি এবং সেহেতু কিন্তু এটার আপনার নাম্বার অফ ডেথ কিন্তু অনেক বেশি হিসেবে আসবে। সো এপিডেমিওলজিক্যালি যদি আমি চিন্তা করি, নাম্বারটা আসলে কম, কিন্তু সেটা যদি আমরা পার্সোনাল লাইফে বা আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্সে চিন্তা করি, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে করোনা ভাইরাসের আমি যেটা দেখিয়েছি যে অ্যাক্টিভ যে তার রিপ্রোডাকশন রেট বা রিপ্রোডাকশন নাম্বার, এটা কিন্তু খুব দ্রুত সুইচ করতে পারে এবং মুহূর্তের মধ্যে প্রচুর লোক মারা যেতে পারে, যেটা যে কারোর জন্য খুব নার্ভ রেকিং হতে পারে। আচ্ছা, এখন আমি একেবারে প্যারালাল
শিফট করছি। আমার আজকের লেকচারের কিন্তু মেইন উদ্দেশ্য হচ্ছে করোনা ভাইরাসের বিভিন্ন ক্ষেত্রে, আমি এতক্ষণ যেটা বলার চেষ্টা করেছি যে করোনা ভাইরাসের এপিডেমিক বোঝার ক্ষেত্রে এপিডেমিওলজি আপনাকে কিভাবে হেল্প করতে পারে। এই যে আমরা সোশ্যাল ডিস্টেন্সিং করছি, এই যে আমরা লকডাউন করছি, সেটাতে এপিডেমিওলজি কিভাবে সেই ব্যাখ্যাগুলোকে দিতে পারে। সো এই হিসেবে নেক্সট আমি এখন যেটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে করোনা ভাইরাসের যে টেস্টিং, এবং আমরা সবাই জানি টেস্টিং খুবই গুরুত্বপূর্ণ করোনা ভাইরাস শনাক্ত করার জন্য এবং ওভারঅল এপিডেমিক প্রিভেন্ট করার জন্য। সেই টেস্টিং এর ক্ষেত্রে আমাদের কোন এপিডেমিওলজিক্যাল কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট এবং নেসেসারি টু নো। আচ্ছা, করোনা ভাইরাসের টেস্ট পুরো পৃথিবীতে এখন পর্যন্ত যেটা হচ্ছে যে খুব ভ্যালিডেটেড টেস্ট সেটা হচ্ছে যে আমাদের রিভার্স ট্রান্সক্রিপ্ট টেস্ট পিসিআর বা আরটি-পিসিআর এর মাধ্যমে। এবং রিসেন্টলি বেশ কিছু কথা হচ্ছে যে অ্যান্টিবডি টেস্ট, যেগুলো হচ্ছে আমাদের ব্লাডে ইমিউনোগ্লোবিলিন জি এবং ইমিউনোগ্লোবিলিন এম শনাক্ত করবে। আচ্ছা, এখানে আমি ভাইরোলজি নিয়ে কিছু বলতে চাই না খুব বেশি, বা ইমিউনোলজি নিয়েও খুব বেশি বলতে চাই না, বাট যদি খুব সংক্ষেপে বলি সেটা হচ্ছে যে রিভার্স ট্রান্সক্রিপ্টেজে আরটি-পিসিআর আমরা যেটা দেখতে চাই সেটা হচ্ছে যে পুরো ভাইরাসের একটা আরএনএ সেগমেন্টকে আমরা আইডেন্টিফাই করতে চাই, যেটা ইন এসেন্স যে বডিতে ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা সম্ভব। আর অ্যান্টিবডিতে যেটা হয় যে ভাইরাসের সংক্রমণের কারণে শরীরে যে অ্যান্টিবডি ফর্ম হচ্ছে সেই অ্যান্টিবডির প্রেজেন্সটা আমরা ব্লাডে দেখতে চাই। এবং এখানে আমরা সবাই যারা মাইক্রোবায়োলজি বা ইমিউনোলজি পড়ে এসেছি আমরা সবাই জানি যে এই ধরনের অ্যান্টিবডি টেস্ট কিন্তু অনেক ক্ষেত্রে ফলস রেজাল্ট দেয়, কারণ প্রচুর অ্যান্টিবডির ক্রস রিঅ্যাকশন হতে পারে। আপনার কোন সময় টেস্ট করা হচ্ছে সেই টেস্ট সেই সময়ের সাথে ডিপেন্ড করতে পারে, প্রিভিয়াস ইনফেকশনের সাথে কোনো কানেকশন থাকতে পারে, যেগুলোর কারণে ফলস রেজাল্ট হয়। তারপরও অ্যান্টিবডি টেস্ট নিয়ে পুরো পৃথিবী কিন্তু এখন খুব চিন্তিত, কারণ এত সংখ্যক পিসিআর করা সম্ভব না। পিসিআর এর এত সংখ্যক মেশিন সব জায়গায় সব দেওয়া সম্ভব হচ্ছে এবং পিসিআর করতে কিছুটা সময়ও বেশি লাগে। তো সবাই চাচ্ছে যে অ্যান্টিবডি আসুক, অ্যান্টিবডি আসুক, এবং অ্যান্টিবডি আমাদেরকে কিন্তু আসলে করোনা ভাইরাসের এগেইনস্ট এই ফাইটে কিন্তু বেশ ভালোভাবে হেল্প করতে পারে। একটা হেল্প করতে পারে সেটি স্ক্রিনিং টুল হিসেবে, যে ইনিশিয়ালি পেশেন্ট আসলে আমরা স্ক্রিনিং করলাম, তারপরে আমরা আরটি-পিসিআর করে হচ্ছে কনফার্ম করব যে তাকে আসলেই কনফার্মড সে কোভিড-19 পজিটিভ কিনা। যেটা আমরা অনেকটা এইচআইভি এইডস এর ক্ষেত্রে করে থাকি, যে আমরা অ্যান্টিবডি টেস্ট করে আমরা দেখি যে স্ক্রিন করি, তারপর স্ক্রিনিং এর পরে এরপরে আমরা ওয়েস্টার্ন ব্লট করে কনফার্ম করি। তো সেই ধরনের একটা স্ক্রিন টুল হিসেবে ব্যবহার করা যায়। আরেকটা খুব ইম্পর্টেন্ট অ্যান্টিবডি, যদি সবাইকে অ্যান্টিবডি টেস্ট করানো পসিবল হয় পুরো পপুলেশনে, সেটা হচ্ছে যে একটা না একটা পর্যায়ে তো মানুষজনকে লকডাউন থেকে বেরিয়ে আসতে হবে এবং কাজে যেতে হবে। তো সেই ক্ষেত্রে যদি আমরা চেক করে দেখতে পারি যে যদিও আপনার আসলে সিম্পটম ছিল না, আপনি হয়তো জানেনও না যে আপনি আসলে ইনফেক্টেড হয়েছেন, কারণ আপনি অ্যাসিম্পটোমেটিক কেস ছিলেন, কিন্তু আপনার শরীরে আসলে ইমিউনোগ্লোবিলিন জি বা ইমিউনোগ্লোবিলিন এম পাওয়া যাচ্ছে, তার মানে ইউ আর অলরেডি রিকভার্ড। সো আমরা যদি ওই পপুলেশনের ওই প্রপোর্শনটাকে আইডেন্টিফাই করতে পারি, তাদেরকে কিন্তু আমরা কাজে পাঠাতে পারি। সো সেটা এক ধরনের হেল্প হতে পারে। আরেকটা যেটা আমি বলেছি যে ওভারঅল যখন এই পুরো প্যান্ডেমিকের একটা পপুলেশন ওয়াইড আমি যখন জানতে চাবো যে বাংলাদেশ আসলে কিরকম পারফর্ম করছে, বাংলাদেশে আসলে ইনফেকশন ফ্যাটালিটি রেট কত, বাংলাদেশে কেস ফ্যাটালিটি রেট কত, তখন সেরোলজিক্যাল সার্ভিলেন্স দরকার, যে পুরো পপুলেশনে সবার মধ্যে টেস্ট করে দেখা দরকার যে কতজনের অ্যান্টিবডি আছে কতজনের নেই। সেইটা আপনার সেটার ক্ষেত্রেও আমাদেরকে হচ্ছে যে অ্যান্টিবডি টেস্ট হেল্প করতে পারে। কিন্তু অ্যান্টিবডি টেস্টের সবচেয়ে বড় যে কমপ্লেইন সেটা হচ্ছে যে ওই যে যেটা বললাম একটু আগে, যে সেটা হচ্ছে ফলস রেজাল্ট দেয়। এখন একটা অ্যান্টিবডি টেস্ট তখনই আপনি ব্যবহারের উপযুক্ত হবে, তখনই হচ্ছে যে আমাদের কোনো অ্যাপ্রুভাল কমিটি সেটাকে ছাড়বে যখন সেটা ভ্যালিড রেজাল্ট দেয়া স্টার্ট করবে, এবং সেই ভ্যালিডিটি অফ আ স্ক্রিনিং টেস্ট অথবা আপনার এক্ষেত্রে আমাদের অ্যান্টিবডি টেস্ট, সেটার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে এপিডেমিওলজিক্যাল দুটো যে কনসেপ্ট সেটা হচ্ছে স্পেসিফিসিটি এবং সেন্সিটিভিটি। এই দুটো কনসেপ্টের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি একটা টেস্ট আসলে কতটুকু কাজ করছে, তার কার্যকারিতা কতটুকু। আচ্ছা, এখানে সহজভাবে যদি আমি চিন্তা করি যে আপনি যদি একদল লোক নেন, ধরেন আপনি 100 জন লোককে নিলেন যাদের মধ্যে অলরেডি করোনা ভাইরাস পজিটিভ, তাদেরকে আপনি রিভার্স ট্রান্সক্রিপ্টেজ পিসিআর করে দেখেছেন যে তাদের মধ্যে করোনা ভাইরাস রয়েছে। তাদের মধ্যে যদি আপনার নতুন যে কিটটা আবিষ্কার করেছেন আপনি, সেটা দিয়ে যদি আপনি টেস্ট করে দেখেন, সেটার যদি যত পার্সেন্ট পজিটিভ আসবে তারা হবে ট্রু পজিটিভ, কারণ তাদের অলরেডি কেস ছিল এবং আপনার টেস্টটাও সঠিকভাবে শনাক্ত করতে পেরেছে
যে তারা আসলে টেস্ট পজিটিভ বা কেস পজিটিভ, সো তারা হচ্ছে ট্রু পজিটিভ। কিন্তু একটা নির্দিষ্ট অংশকে যদি সে শনাক্ত করতে না পারে যে তাদের আসলে রোগ ছিল, তাদের ক্ষেত্রে সেটা ফলস নেগেটিভ হয়ে যাচ্ছে। তার মানে একজনের কেস ছিল, তাকে আপনি বলছেন যে না, তোমার তোমার আসলে করোনা ভাইরাস নেই। ফলস নেগেটিভ করোনা ভাইরাসের এই টেস্টিং এর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনি যখন একজনকে মানে ফলস নেগেটিভ বলে ছেড়ে দিচ্ছেন কমিউনিটিতে, তখন কিন্তু সে কমিউনিটিতে গিয়ে আরো অনেক মানুষকে আক্রান্ত করবে। সো এই জন্য সেন্সিটিভিটিটা খুবই ইম্পর্টেন্ট। আরেকটা যে কনসেপ্ট সেটা হচ্ছে স্পেসিফিসিটি, যে যে লোক আক্রান্ত না, আপনি জানেন যে সে পুরোপুরি সুস্থ, সুস্থ লোকের মধ্যে আপনি টেস্ট করে দেখবেন যে আপনার যে নতুন যে কিটটা সেটা কতজনকে আসলে সঠিকভাবে শনাক্ত করতে পারছে যে তাদের মধ্যে কোনো অসুখ নেই। আর যদি কাউকে সে ভুলে শনাক্ত করে যে তার মধ্যে করোনা ভাইরাস পজিটিভ, সেই ক্ষেত্রে সেটা ফলস পজিটিভ হবে। করোনা ভাইরাসের মতো এই আউটব্রেকে ফলস পজিটিভ থেকে আমাদের ফলস নেগেটিভটা খুব বেশি গুরুত্বপূর্ণ। এবং এই জন্য বাংলাদেশ সহ পৃথিবীর যে কোনো দেশেই যদি সেটা অ্যাপ্রুভ করতে হয়, তার আগে এই এপিডেমিওলজিক্যাল স্টাডিটা করে দেখতে হবে, এই ভ্যালিডেশন স্টাডিটা মাস্ট করতে হবে। আমি জানি যে প্রতিটা গভর্নমেন্টের উপর এখন অনেক প্রেশার রয়েছে, কারণ মানুষজন চাচ্ছে কিট, এবং সে কিট চাচ্ছে, মানুষজন টেস্ট করতে যাচ্ছে, এবং সবাই সব গভর্নমেন্ট আসলে আরটিপিসিআর সাপ্লাই দিতে পারছে না, সো অনেকেই অ্যান্টিবডি টেস্টের দিকে যাচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে অবশ্যই ভ্যালিডিটি চেক করে দেখতে হবে, কারণ তা না হলে এই ধরনের কাহিনী হবে। আমি একটু আগে গুগল করে এই দুটো নিউজ দেখলাম যে ইউকে অলরেডি $20 মিলিয়ন খরচ করেছে চায়না থেকে, তারা কিট এনেছে যেটা কাজ করে না। আর ইভেন এই ধরনের অ্যান্টিবডি টেস্ট নিয়ে হোয়াইট হাউসে, মানে ইউএসএ তেও সেটা নিয়ে কথাবার্তা চলছে। আমার জানা মতো ইউএসএ দুটো স্টেটে এখন পর্যন্ত এই ধরনের অ্যান্টিবডি টেস্ট ইউজ করা হচ্ছে। কিন্তু সেই ক্ষেত্রেও যারা হচ্ছে যে পাবলিক হেলথ রিসার্চার এবং যারা এপিডেমিওলজিস্ট, তাদের একটা কনসার্ন হচ্ছে অবশ্যই এর আগে চেক করে দেখতে হবে যে আমরা কত পার্সেন্ট মানুষকে ফলস নেগেটিভ বলছি। আচ্ছা, এবং এট দ্য সেম টাইম অবশ্যই আমাদের পিসিআর টেস্ট আরো বেশি বেশি করে দরকার, কারণ যেটা বলেছি আমি অ্যান্টিবডি টেস্টকে হয়তো স্ক্রিনিং টুল হিসেবে ব্যবহার করতে পারবো, বাট কনফার্ম করার জন্য আমাকে কিন্তু আরটিপিসিআর করতেই হবে। আচ্ছা, যেটা বলেছি যে আমি বিভিন্ন করোনা ভাইরাসের বিভিন্ন পার্সপেক্টিভ নিয়ে কথা বলবো, এবং সেখানে এপিডেমিওলজির কি কনসার্ন সেটা দেখাবো। নেক্সট আমি চলে যাচ্ছি ভ্যাকসিন ডেভেলপমেন্টে। আচ্ছা, যেটা বলেছি যে আমরা ফ্ল্যাটেনিং দা কার্ভ করছি, কিন্তু ওভারঅল ইনফেকশন, আদৌ টোটাল নাম্বার অফ ইনফেকশন আমরা কমাতে পারবো কিনা সেটা আমরা জানি না। সেটার একটা বড় সফলতা হতে পারে যদি আমরা ভ্যাকসিন আবিষ্কার করতে পারি, যে আমরা এর মধ্যে আমাদের উইকেট ধরে রেখে আমরা টিকে থাকলাম এবং এর মধ্যে ভ্যাকসিন চলে আসলো, এবং ভ্যাকসিন আসার পর সবাইকে ভ্যাকসিন নেওয়ার পরে সবাই একটা ইমিউনিটি ডেভেলপ করবে। সো ওয়ার্ল্ডের এই মুহূর্তে 35টা আর ল্যাব আমার জানা মতে তারা হচ্ছে যে এই ভ্যাকসিন ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছে। অনেক জায়গায় হিউম্যান ট্রায়ালও স্টার্ট হয়েছে। আচ্ছা, করোনা ভাইরাস এর একটা পজিটিভ দিক হচ্ছে যে এটা একটা পজিটিভ স্ট্র্যান্ডেড আরএনএ ভাইরাস, যেটা সম্পর্কে বিজ্ঞানীরা আগে থেকে অনেক বেশি স্টাডি করেছে, এবং এটা নিয়ে, এটার ভ্যাকসিন নিয়ে বিভিন্ন ধরনের কাজ হয়েছে। এবং চায়না যেটা করেছে যে চায়নাতে এই আউটব্রেকটা হওয়ার পরে তার জেনেটিক সিকোয়েন্স পাবলিশ করেছে, যেটা সবার জন্য ওপেন অ্যাক্সেস ছিল। সেটার কারণে যেটা হচ্ছে যে সবাই ওইটার এগেইনস্টে ভ্যাকসিন ডেভেলপমেন্টের জন্য হেল্প হয়েছে। তো অ্যাট দ্য সেম টাইম 2002 তে যে সার্স ভাইরাস, সেটার সাথে করোনা ভাইরাসের বেশ গঠনগত মিল রয়েছে। স্ট্রাকচারাল মিল থাকাতে ভাইরাস ভ্যাকসিন ডেভেলপমেন্টটা তুলনামূলকভাবে ইজি হচ্ছে। বাট এটা শুধুমাত্র ভ্যাকসিন রিসার্চের একটা ক্ষুদ্র পার্ট, যে ভ্যাকসিনটা ল্যাবে বানানো, কিন্তু সেইখান থেকে আপনার আমার শরীরে পুশ করার আগ পর্যন্ত বিশাল একটা ফেজ কিন্তু আছে, এবং আমরা সেই ফেজের মধ্যে দিয়ে যাচ্ছি। কারণ যে কোনো ভ্যাকসিন দেওয়ার আগে আমাদেরকে 3টা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে সেফটি, এই ভ্যাকসিনটা যে পুশ করা হচ্ছে এর কোনো অ্যাডভার্স ইফেক্ট নেই তো। আর যে এফিকেসি, যে আসলে কি ভ্যাকসিনটা কাজ করছে কিনা, আসলে কি সে ইমিউনিটি দিতে পারছে কিনা। আর থার্ড যে ইস্যুটা সেটা আরো সিভিয়ার, সেটা হচ্ছে এনহ্যান্সড রিঅ্যাকশন। এনহ্যান্সড রিঅ্যাকশনের জন্য আমি একটা উদাহরণ বলি। 1960s রেসপিরেটরি সিনসাইটিয়াল ভাইরাসের জন্য একটা ড্রাগ আবিষ্কার করা হয়, ভ্যাকসিন আবিষ্কার করা হয়, যেটা পরবর্তীতে দেওয়ার পরে দেখা গেল যাদেরকে ভ্যাকসিন দেয়া হয়েছে তারা যখন পরবর্তীতে ওই ভাইরাস দিয়ে ইনফেক্টেড হয়েছে, দ্যাট ওয়াজ সিভিয়ার 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 রিঅ্যাকশন হয়েছে। সো এই জিনিসটাও টেস্ট করে দেখা প্রয়োজন, এবং এটা মেইনলি এনিমেল স্টাডিতে করা হয়। মানে যেই এনিমেলটাকে আমরা ভ্যাকসিনটা দিয়েছি সেই এনিমেলটাকে আমরা আবার হচ্ছে যে ভাইরাস দিয়ে ইনফেক্ট করে দেখি যে তার মধ্যে কোনো এনহ্যান্সড রিঅ্যাকশন আসে কিনা। যেটা বলছিলাম যে
ল্যাবে ভ্যাকসিন প্রস্তুত করা এবং সেটা থেকে মানুষের শরীরে পুশ করার মধ্যে অনেকগুলো ফেজ আছে। এর মধ্যে একটা হচ্ছে এনিমেল স্টাডি, যেটা আমরা প্রথমে এনিমেলদের মধ্যে দেখি, তারপর হচ্ছে ফেজ 1 ট্রায়ালে যাই, ফেজ 2 এবং ফেজ 3। আমি খুব সংক্ষেপে বলছি এগুলো কি করে। ফেজ 1 আমরা অল্প কয়েকজন হেলদি মানুষের মধ্যে দেখার চেষ্টা করি যে ভ্যাকসিনটার কোনো সাইড ইফেক্ট আছে কিনা, ভ্যাকসিনটা ঠিকমতো কাজ করছে কিনা। ফেজ 2 তে কয়েকশো মানুষের মধ্যে দেখি এবং ফেজ 3 তে কয়েক হাজার মানুষের মধ্যে দেখি। এবং এই প্রত্যেকটা ফেজ করতে কিন্তু অনেক সময় লেগে যায়। আহ, আমি এখানে একটা জিনিস আপনাদেরকে ফোকাস করতে বলবো, সেটা হচ্ছে ট্রায়াল ব্যাপারটাতে। কারণ এই ট্রায়ালটা নিয়ে আমি পরবর্তীতে আরেকবার আমার প্রেজেন্টেশন শেষ করব যে আসলে ট্রায়াল কিভাবে হয়, কেন আমরা হচ্ছে যে ট্রায়াল ছাড়া কোনো কিছুর একসেপ্টেন্স করতে পারি না, কেন আমরা সেটাকে ভ্যালিড মনে করি না। একটা ভ্যাকসিনের ভ্যালিডিটি বলেন, একটা ড্রাগের এফিকেসি বা ভ্যালিডিটি বলেন, আমরা কোনোটাই ট্রায়াল ছাড়া কেন মেনে নিই না। ট্রায়াল নিয়ে আমি পরে কথা বলবো, কিন্তু এই জায়গায় আমি একটু চলে আসি হচ্ছে যে করোনা ভাইরাসের ট্রিটমেন্টের ক্ষেত্রে পুরো পৃথিবী জুড়ে সাপোর্টিভ ট্রিটমেন্ট চলছে। এটার সাথে যেটা হচ্ছে, ক্লিনিশিয়ানরা অফ লেভেল বা প্যাশনেট ইউজ অফ ড্রাগ ইউজ করছেন। আচ্ছা, সেটা কি? সেটা হচ্ছে যে অলরেডি বাজারে একটা ড্রাগ আছে যেটা অন্য কোনো ডিজিজের ক্ষেত্রে সেটার ইন্ডিকেশন রয়েছে। সেটাকে আপনি ভাবছেন যে এর হয়তো অ্যান্টিভাইরাল কোনো প্রপার্টি আছে অথবা অ্যান্টি ইনফ্ল্যামেটরি কোনো প্রপার্টি আছে, যেটা হয়তো ভাইরাসের রেপ্লিকেশন অর ভাইরাসের যে সিম্পটম ডেভেলপমেন্ট সেটাকে রিডিউস করতে পারে। আপনি সেটা ব্যবহার করছেন উইদাউট এনি প্রুফ, উইদাউট এনি প্রায়র ক্লিনিক্যাল ট্রায়াল। আপনি কম্প্যাশনেট হয়ে অফ লেভেল পেশেন্টদের মধ্যে ব্যবহার করছেন। এবং এখন পর্যন্ত যতগুলো ড্রাগ সম্পর্কে আমরা করোনা ভাইরাসে শুনেছি, এবং এখানে আমি কিছু লিস্ট করেছি এখন পর্যন্ত যেসব ট্রিটমেন্ট নিয়ে কথা হচ্ছে, ক্লোরোকুইন, হাইড্রোক্সিক্লোরোকুইন, অ্যাজিথ্রোমাইসিন থেকে শুরু করে কনভালেসেন্ট প্লাজমা থেরাপি, কোনোটাই কিন্তু আপনার হচ্ছে যে স্টাডি দিয়ে, এপিডেমিওলজিক্যাল স্টাডি বা ট্রায়াল করে প্রুফ না। সবই হচ্ছে মানুষজন এমনিতেই ব্যবহার করছে এখন। এবং সেগুলো নিয়ে কিন্তু পেপারও পাবলিশ হচ্ছে। কেউ যদি ধরে নেয় যে এটাই রাইট, যেহেতু পেপারে অলরেডি আসছে, যেহেতু সায়েন্টিফিক লিটারেচার এটা অলরেডি পাবলিশড হয়েছে, তার মানে সেটা হয়তো কাজ করে, এটা কিন্তু খুব ভুল হবে। কারণ এই ড্রাগগুলো আসলে করোনা ভাইরাসের রোগীদের ক্ষেত্রে ইফেক্টিভ কিনা এবং এর কোনো অ্যাডভার্স ইফেক্ট রয়েছে কিনা, এই জিনিসগুলো যদি প্রপারলি স্টাডি না করা হয় এবং তারপরে যদি সেটা পুরো মানে বিভিন্ন পপুলেশন ইউজ করা হয়, সেটা খুবই ডেঞ্জারাস হতে পারে, খুবই ডেঞ্জারাস হতে পারে। আচ্ছা, এবং এখানে আমি একটা স্লাইড দেখানোর চেষ্টা করেছি, যেখানে হচ্ছে যে এটা পরবর্তীতে যদি আমি স্লাইড শেয়ার করি অন্যরা হয়তো পড়তে সুবিধা হবে, যে আমাদের করোনা ভাইরাস শরীরে আসার পরে বিভিন্ন ফেজে কোন কোন ড্রাগগুলো কোন কোন জায়গায় কাজ করতে পারে সেটার একটা ইলাস্ট্রেশন। আমাদের সময় শেষ হয়ে আসছে, আমি 1 ঘন্টা কথা বলবো বলেছি, আমি দেখছি সময় শেষ হয়ে আসছে, সেই জন্য আমি এটাতে আর খুব ডিটেলস গেলাম না। একটা জিনিস যেটা আমি এখন বলতে চাই সেটা হচ্ছে যে ভ্যাকসিন ডেভেলপমেন্টের আমি যে কথাটা বলেছিলাম, যে ভ্যাকসিন ডেভেলপমেন্ট ল্যাবে আবিষ্কার হওয়ার পরে এর অনেকগুলো ফেজের ট্রায়াল হবে, তারপরে গিয়ে সেটা এফডিএ অ্যাপ্রুভাল পাবে এবং এরপরে সাধারণ মানুষ সেটা ব্যবহার করতে পারবে। একই জিনিস ড্রাগের ক্ষেত্রেও। ড্রাগেও আপনি একটা ড্রাগ যখন হচ্ছে যে ল্যাবে তৈরি করা হলো, সেটা ইনিশিয়াল যখন ল্যাবে দেখলো যে কাজ হচ্ছে, ইনভিট্রো যেসব টেস্ট করা হয় সেখানে যদি কাজ হচ্ছে, এরপরে কিন্তু ক্লিনিক্যাল ট্রায়ালে যেতে হয়। এবং সেখানেও ফেজ 1, ফেজ 2 এবং ফেজ 3 ট্রায়াল রয়েছে, যেটা হচ্ছে যে বিভিন্ন রকম আম মানুষের মধ্যে সেটা দেখা হয়, সেটার ইফেক্টিভনেস দেখা হয়, সেটার অ্যাডভার্স ইফেক্ট দেখা হয় এবং এরপরে গিয়ে অ্যাপ্রুভালে যায়। আমি বলেছি যে ভ্যাকসিনের জন্য 35 টি ল্যাব কাজ করছে। ঠিক একইভাবে পুরো পৃথিবীতে এখন পর্যন্ত ৩০১ টা ট্রায়াল হচ্ছে করোনা ভাইরাসের ট্রিটমেন্টের জন্য। বিভিন্ন রকম ট্রিটমেন্ট হচ্ছে এবং এর মধ্যে সবগুলো ট্রায়াল কিন্তু আবার randomized কন্ট্রোল ট্রায়াল না। এখানে বিভিন্ন রকম অবজারভেশনাল স্টাডি রয়েছে, বিভিন্ন রকম ইন্টারভেনশনাল স্টাডি রয়েছে। আমি এগুলোতে ডিটেইলস যাচ্ছি না। শুধু একটা কথা আমি বলতে চাই, যখন যেকোনো নিউজ আসছে, যে ইভেন সেটা সায়েন্টিফিক পেপারও যদি পাবলিশ হয়, আপনাদেরকে দেখতে হবে যে সেটা আসলে কোন ধরনের স্টাডি, সেটা কি randomized কন্ট্রোল ট্রায়াল কিনা। কারণ আমাদের এপিডেমিওলজিতে বিভিন্ন ধরনের বা বিভিন্ন স্টাডি ডিজাইন রয়েছে। প্রত্যেকটা স্টাডি ডিজাইনের কিছু লিমিটেশন রয়েছে এবং কিছু স্ট্রং সাইড রয়েছে। সেটার উপরে বেসিস করে দেয়ার ইজ আ হায়ারার্কি অফ সায়েন্টিফিক এভিডেন্স। সো ড্রাগ এবং ভ্যাকসিনের ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত randomized কন্ট্রোল ট্রায়াল না করে সেটা এস্টাবলিশ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সেটা ব্যবহার করা যাবে না। সেটার
স্পেসিফিক প্রুফ নাই, কিন্তু আনফরচুনেটলি আপনি তো, এবং এটার পাশে যে সার্কেলে আমার দেখানোর চেষ্টা হচ্ছে সেটা হচ্ছে যে মানুষজন এখন যেটা বলার চেষ্টা করে ইউটিউবে বা ফেসবুক লাইভে এসে বিভিন্ন কথা বলছে যে এটাতে কাজ হয় ওটাতে কাজ হয়, সেটা তো কোনোভাবে বিশ্বাস করা যাবে না। কিন্তু আমি আপনাদেরকে মেইনলি যেটা হাইলাইট করতে চাইছি সেটা হচ্ছে ইভেন যেগুলো স্টাডি পাবলিশ, সায়েন্টিফিক স্টাডি পাবলিশড, তাদের মধ্যেও রকম ফের রয়েছে। তাদের মধ্যে কিছু কিছু স্টাডি স্ট্রং, কিছু কিছু স্টাডি উইক, এবং এই জিনিসটা বুঝতে হবে। এবং যতক্ষণ পর্যন্ত কোনো ড্রাগের র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়ালের এভিডেন্স না আসছে ততক্ষণ পর্যন্ত সেই ড্রাগকে আমরা সেফ এবং ইফেক্টিভ বলতে পারছি না। আচ্ছা, আমি ভ্যাকসিনের ক্ষেত্রে একটা কথা বলেছি ট্রায়াল শব্দটা মনে রাখতে। এখন আমরা ড্রাগের ক্ষেত্রে ড্রাগ ট্রায়ালের কথা বললাম, এবং এই ট্রায়ালটা নিয়ে আমি শেষ করতে চাই। কেন ট্রায়াল করতে হয়? মানে আমি একজন ডাক্তার, আমার কাছে পেশেন্ট আসছে, আমি পেশেন্টদেরকে বিভিন্ন ট্রিটমেন্ট দিয়ে দেখছি, তাহলে তো হলো, এবং তারা যদি রেসপন্ড করে ভালো, আমি সেটা পাবলিশ করবো এবং আমি পুরো পৃথিবীকে জানাবো যে সেটা কাজ করছে। কেন আমাকে ট্রায়াল করে দেখতে হবে, এবং ট্রায়াল আসলে কিভাবে করে? আচ্ছা, প্রথমে আসি ট্রায়াল কিভাবে করে। ট্রায়াল যেটা করে, আপনি এই পেশেন্টদেরকে র্যান্ডমলি এবং একেবারে র্যান্ডমলি আপনার হচ্ছে অ্যাসাইন করতে হবে দুটো গ্রুপে, গ্রুপ এ এবং গ্রুপ বি। এক গ্রুপকে আপনি সেই ড্রাগটা দিবেন, আপনি যে ড্রাগটা ইউজ করতে চাচ্ছেন। আরেক গ্রুপকে সে আপনার রেগুলার ট্রিটমেন্ট অথবা প্লাসেবো ট্রিটমেন্ট যেটা বলে। প্লাসেবো হচ্ছে দেখতে একই রকম ড্রাগ কিন্তু আসলে হয়তো সেটার মধ্যে কোনো অ্যাক্টিভ ড্রাগ নেই, সেটা দিবেন। দিয়ে দুই পক্ষকে সিমিলারলি ফলো করবেন, এবং সিমিলারলি ফলো করে আপনি দেখবেন যে এই যাদেরকে ড্রাগ দিয়েছেন তাদের মধ্যে কতজনের মারা গিয়েছে এবং কতজন রিকভার হয়েছে, এবং যারা প্লাসেবো পেয়েছে তাদের মধ্যে কতজন ড্রাগ পেয়েছে, কতজন মারা গিয়েছে এবং কতজন রিকভার হচ্ছে সেটা হিসাব করবেন। এরপরে আপনি দুই গ্রুপের মধ্যে কম্পেয়ার করবেন। এবং এই টোটাল বিষয়টার জন্য এই র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়ালে আরো কয়েকটা জিনিস খুব ফলো করা হয়, সেটা হচ্ছে ব্লাইন্ডিং। আমি ডাক্তার হিসেবে বা আমি একজন রিসার্চার হিসেবে আমি যদি ব্লাইন্ডেড না হয়, আমি যদি জানি যে ও আচ্ছা এই পেশেন্টটা মনে হয় ভালো মনে হচ্ছে, আমি তো চাই যে আমার ড্রাগ যেন সফল হয়। সো তখন একটা বায়াসনেস চলে আসতে পারে। মানুষ যতই আপনার হচ্ছে যে মানে নিজের বায়াসনেস দূর করতে চায়, তারপরও কিছু বায়াসনেস থেকে যেতে পারে। সেজন্য ব্লাইন্ডিং হচ্ছে সবচেয়ে ভালো অপশন, যে রোগীও জানবে না সে কি প্লাসেবো পেয়েছে নাকি অ্যাক্টিভ ড্রাগ পেয়েছে, আমিও জানবো না একটা রোগী কি পাচ্ছে, এবং পুরো জিনিসটাই র্যান্ডম হবে, যেন যারা ড্রাগ পেয়েছে এবং যারা ড্রাগ পায়নি তারা মোটামুটি সিমিলার হয়। সো তাদের মধ্যে তুলনা করলে আপনি একটা ফেয়ার কম্পারিজন পাবেন। আর এই ফেয়ার কম্পারিজন দিয়ে আমি আমার আজকের লেকচার শেষ করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে এপিডেমিওলজিতে ফেয়ার কম্পারিজন ইজ ম্যান্ডেটরি। এবং কৌতুক করে বলা হয় যে একজন এপিডেমিওলজিস্টকে আরেকজন এপিডেমিওলজিস্ট জিজ্ঞেস করছে যে হাউ ইজ ইউর ওয়াইফ, এন্ড অন্য এপিডেমিওলজিস্ট উত্তর দিচ্ছে ইন কম্পেয়ার টু হোয়াট। সো এটাতে যে আমরা যেটা বোঝার চেষ্টা করছি সেটা হচ্ছে যে এপিডেমিওলজিস্টরা অলওয়েজ কম্পেয়ার করে, অলওয়েজ একটা কন্ট্রোল গ্রুপের সাথে, একটা বেস লাইন গ্রুপের সাথে কম্পেয়ার করে তারপরে কথা বলে। এবং এই কম্পারিজনটা যতটা নিখুঁত হবে তত সলিড এভিডেন্স প্রডিউস করা পসিবল। এবং সেটা ড্রাগ এবং ভ্যাকসিনের ক্ষেত্রে ট্রায়াল, র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল ছাড়া পসিবল না। তো যতদিন পর্যন্ত সেগুলো না আসছে ততদিন পর্যন্ত আমাদেরকে আসলে ধৈর্য ধারণ করতে হবে। এবং ইন দ্য মিন টাইম অন্যান্য সায়েন্টিফিক পেপার যেগুলো পাবলিশ করছে, যেগুলো আমি আবারও বলেছি যে কম্প্যাশনেট ইউজ অফ লেভেল ড্রাগ, সেগুলোর ক্ষেত্রে আমরা ফলো করতে হবে, সেগুলোকেও দেখতে হবে, কারণ সেগুলো কিন্তু হাইপোথিসিস জেনারেট করতেছে, সেগুলোকে পরবর্তীতে আমরা হয়তো ক্লিনিক্যাল ট্রায়াল করে প্রমাণ করতে পারবো যে আসলে তারা কাজ করেছে কিনা করে নাই। একটা ছোট্ট কথা বলে শেষ করতে চাই, সেটা হচ্ছে ইবোলা ভাইরাস যখন 2014 আউটব্রেক হয়, যে ড্রাগগুলোর নাম আমি দেখিয়েছি সেই সিমিলার অধিকাংশ ড্রাগই ইবোলা ভাইরাসের ক্ষেত্রে ইউজ করা হয়েছিল সেই সময়। পরবর্তীতে ক্লিনিক্যাল ট্রায়াল করে তাদের একটারও কোনো প্রকার ইফেক্টিভনেস পাওয়া যায়নি। সো এই ব্যাপারে আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে এবং এই এপিডেমিওলজিক্যাল যে প্রিন্সিপাল সেটাকে ফলো করতে হবে। থ্যাংক ইউ সো মাচ। আমার 1 ঘন্টাও হয়ে গিয়েছে। আশা করি আপনারা কিছু জানতে পেরেছেন, আমি আপনাদেরকে কিছু জিনিস শেয়ার করতে পেরেছি। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ কমেন্ট সেকশনে দেন এবং আমি সময় মতো আমার সবার উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।